আজকে আমরা শুরু করবো হচ্ছে কন্টিনিউটি। তো লিমিট সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে গেছে। এবার কন্টিনিউটি সম্পর্কে একটু আইডিয়া আমাদের জেনারেট করতে হবে। তো সবার আগে বলে দিই, কন্টিনিউটিটা তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ে এসছো। তো যেহেতু পড়ে এসছো সেহেতু একটু তোমাদের মানে হেল্পফুলি হবে সেটা। তো তোমরা উচ্চ মাধ্যমিকে কন্টিনিউটি যেটা পড়ে এসছো সেটা আমি একবার বলে দিই কি তোমরা পড়ে এসছো। তোমরা এরকম পড়েছো যে এফ হচ্ছে একটা ফাংশন, ধরো তার একটা ডোমেন ডি থেকে আর। ঠিক আছে, তোমরা একটা পয়েন্ট নিয়ে নিয়েছো সি, ধরো ডি থেকে এফ এই ফাংশনটা, ঠিক আছে, সি পয়েন্টে কন্টিনিউয়াস হবে যদি এরকম পড়েছো লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এফ সি, তাই না? লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এফ সি এর মানেটা কি? যেহেতু আমরা লিমিটটা অলরেডি পড়ে এসেছি, তাহলে এর মানেটা আমরা ইজিলি বলে দিতে পারি, এক্স যখন সি এর দিকে টেন্স করছে তখন এফ এক্স হচ্ছে এফ সির দিকে টেন্স করছে। এখানে এফ সির জায়গায় যদি আমরা এল, এটা যদি এল বলা থাকতো তাহলে আমরা অলরেডি এটা শিখে ফেলেছি। লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এল, এটা আমরা অলরেডি শিখে ফেলেছি। তার মানে এক্স যদি সি এর কাছে যায় এফ এক্স তখন এল এর কাছে যাবে। তো এখানে এল এর বদলে এফ সি আছে, তার মানে এক্স যখন সি এর কাছে যাবে এফ এক্স তখন এফ সির কাছে যাবে। এটা আমরা পড়ে এসেছি, তাই তো? তো এই ডেফিনেশনটাকে আমরা এবার অ্যানালিটিক্যালি শিখবো। তো অ্যানালিটিক্যালি ডেফিনেশনটা কি শিখে নাও। ডেফিনেশন কন্টিনিউটি, আচ্ছা, ডি আর এর একটা সাবসেট, একটা ফাংশন দিলাম ডি থেকে আর, ঠিক আছে? আর কি করলাম, সি একটা পয়েন্ট নিলাম ডি থেকে, ডোমেন থেকে, ফাংশনের ডোমেন থেকে একটা পয়েন্ট নিলাম সি। এফ ইজ কন্টিনিউয়াস at a point C if, যেটা আমরা উচ্চ মাধ্যমিকে করে এসেছি সেই ডেফিনেশনটাকে যদি আমরা অ্যানালিটিক্যালি লিখি, অ্যানালিটিক্যালি হবে for each neighborhood V of FC, দেখো লিমিটেড ডেফিনেশনের মতো। লিমিটটা কি ছিল, এল কে কেন্দ্র করে, এখানে এফসির বদলে এল কে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিই ভি, আর এখানে এল এর বদলে এফসি কে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিই ভি, তার জন্য কি হয়েছিল, দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড ডাব্লু সি কে কেন্দ্র করে সাজ দ্যাট এফ এক্স গুলো সব ভিতে বিলং করবে, ঠিক আছে, ফর অল এক্স গুলো যদি ডাব্লু ইন্টারসেকশন ডি তে বিলং করে। আরেকবার বলি কি বললাম কন্টিনিউটি, তাহলে কোন একটা ফাংশন সি পয়েন্টে কন্টিনিউয়াস মানে এফ সি, সি এর ইমেজ এফ সি কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড যদি ভি আমরা নিই, তার জন্য সি কে কেন্দ্র করে একটা নেইবারহুড ডাব্লু এক্সিস্ট করবে, যাতে করে এফ এক্স গুলো ভিতে থাকবে যখন বা সেই সমস্ত এক্স এর জন্য যারা ডাব্লু এবং ডোমেন ডিতে থাকে। তোমাদের হয়তো মনে আছে আমরা কি করেছিলাম, আমরা ভিটাকে আগের বার মনে আছে কি ধরেছিলাম, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন। আচ্ছা, এবার এল এর কোনো ব্যাপার নেই, এবার এফ সি কে কেন্দ্র করে ভি হচ্ছে একটা নেইবারহুড, তাহলে ভিটা কাকে কেন্দ্র করে নেইবারহুড, এফ সি, এবং ফর অল সমস্ত। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই ভি হচ্ছে এফ সি মাইনাস এপসাইলন থেকে এফ সি প্লাস এপসাইলন, দেখো বোঝা যাচ্ছে কিনা, আর ডাব্লু সেটা হচ্ছে সি কে কেন্দ্র করে একটা নেইবারহুড। সি কে কেন্দ্র করে নেইবারহুড আমরা কিভাবে ধরবো, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা। তাহলে এই ডেফিনেশনটাকে আরেকবার যদি ভাঙি,
ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে f is continuous at c if যে কোনো নেইবারহুড বোঝানোর জন্য কি করতে হবে, ফর ইচ পজিটিভ এপসাইলন, তার জন্য একটা ডাব্লু নেইবারহুড জন্য দেয়ার এক্সিস্ট এ ডেল্টা, পজিটিভ ডেল্টা, সাচ দ্যাট, যাতে করে এফএক্স গুলো ভিতে থাকবে। ভি মানে হচ্ছে এফসি মাইনাস এপসাইলন থেকে এফসি প্লাস এপসাইলন, ফর অল এক্স গুলো ডাব্লু তে থাকবে, ডাব্লু মানে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা ইন্টারসেকশন ডি। বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, লিমিটের ক্ষেত্রে জানো এখানে এক্সটা কিন্তু ডাব্লু মাইনাস সি তে থাকতো, সি হতে পারতো না এক্স, কিন্তু এবার কন্টিনিউটির ক্ষেত্রে এটাই একটা ডিফারেন্স যে এক্স সিও হতে পারে, কোনো অসুবিধা নেই। এক্স যদি সি হয় তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে এক্স বুঝতে পারা গেছে, ডাব্লু তে যদি থাকে, ডাব্লু মানে হচ্ছে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, সি কিন্তু বাদ দিচ্ছি না এখানে, সি ইনক্লুডিং সি, আর ডোমেনে থাকতে হবে। তাহলে এফএক্স গুলো এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলন। এটাকে যদি আরেকবার ভাঙি, অর এফএক্স গুলো এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলন, মানে এফএক্স গুলো, ঠিক আছে লিখে ফেললাম, ফর অল এক্স গুলো সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা মানে এনসি ডেল্টা ইন্টারসেকশন ডি। এটাকে আরেকভাবে লেখা যায়, mod of fx minus fc less than epsilon for all x belong করছে n c, ডেল্টা ইন্টারসেকশন d। বা অনেকে এইভাবেও লেখে, mod of fx minus fc less than epsilon for all x nc ডেল্টাতে আছে, মানে x minus c তার mod less than ডেল্টা, আর x টা হচ্ছে ডোমেন d তে আছে। তাহলে এত রকম ভাবে লেখা যায়। কেউ এরকম ভাবে লেখে যে ফর ইচ নেইবারহুড v of fc দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড w of c such that fx গুলো v তে থাকবে যখন x গুলো w ইন্টারসেকশন d তে। কেউ আবার এইভাবে লেখে যে fx গুলো হচ্ছে এই পজিশনে থাকবে fx minus fc, তার মডটা লেস দ্যান এপসিলন হবে যখন x গুলো w তে থাকা, মানে nc ডেল্টা ইন্টারসেকশন d তে। এটাকে আবার এইভাবেও লেখা যায় যে mod of x minus c less than ডেল্টা। তাহলে তোমাদের বইতে ডেফিনিশনটা এরকম ভাবে দেওয়া আছে, বিভিন্ন ভাবেই দেওয়া আছে, যাই হোক সবথেকে যে পপুলার সেটা হচ্ছে f is continuous at c if for each positive epsilon there exists a positive delta such that mod of fx minus fc less than epsilon for all mod of x minus c less than delta, আর x গুলো ডোমেনে আছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ডেফিনিশনটা। এটাকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? যেরকম কিছু ফর্মে মুখস্থ করতে পারো, এটা মুখস্থ করলেও হবে। বোঝাতে পারলাম? এইবার এফ হচ্ছে কন্টিনিউয়াস একটা পয়েন্টে, এটা আমরা শিখলাম যে এফটা হচ্ছে কন্টিনিউয়াস কটা পয়েন্টে, একটা পয়েন্টে। আচ্ছা, অনেকে কি করে এবার আমি বলছি, আরেকটা জিনিস করি, তাহলে এরকম ডেফিনেশনটা পেলাম। তো তাহলে ডেফিনেশনটা পেলাম এইটা। আচ্ছা, একটা কাজ করি, এখানেই করছি। ধরো কাউকে বললাম যে এক্স মাইনাস সি কে এইচ ধরে নাও, এইচ, এক্স মাইনাস সি কে এইচ ধরে নাও, মানে এক্স মাইনাস সি কে যদি এইচ ধরে নিই, তাহলে এই জায়গাটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, এই যে এখানে, দেন এটা চেঞ্জ হয়ে কত হবে বলো, মড অফ এক্স এর মান হচ্ছে সি প্লাস এইচ হয়ে যাবে। এক্স যদি, এই যে এক্স মাইনাস সি যদি এইচ হয়, তাহলে এক্স এর মানটা সি প্লাস এইচ মাইনাস এফ সি, তার মড লেস দেন এপসিলন ফর অল মড এইচ এক্স মাইনাস সি, সেটা হচ্ছে এইচ লেস দেন ডেল্টা। বুঝতে পারা গেছে? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এক্স তো নেই, এবার সি প্লাস এইচ আছে, সেটা ডি তে থাকবে।
তাহলে এইভাবে অনেকে ডেফিনেশনটা লেখে। তো জানি না তোমরা উচ্চ মাধ্যমিকে এরকম করেছো কিনা, করে থাকা উচিত। কন্টিনিউটি ডেফিনেশন এইভাবেও লেখা যায়, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ সি, তাও হয়। এরকম করেছো কেউ? এই দুটো ডেফিনেশন কি উচ্চ মাধ্যমিকে পড়েছো? চুপচাপ আছো কেন? কেউ কিছু কথা বলছো না, আমি জিজ্ঞেস করছি তাও কিছু বলছো না। এটা আর এটা, এই দুটো ডেফিনেশন কি উচ্চ মাধ্যমিকে পড়েছো, হ্যাঁ কি না? স্যার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আর যদি ফাংশনাল ভ্যালুটা সমান হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হয় না, এরকম সেটা পড়েছি। হয়, সেটা হয়, সেটা হয়, কিন্তু ওটা তো হয়ই, কিন্তু এরকম পড়োনি, এটা পড়োনি, এগুলো এগুলো উচ্চ মাধ্যমিকে পড়োনি? এগুলো তো পড়ে থাকা উচিত। এটা তো বেসিক ডেফিনেশন। রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হয় সেটা আলাদা ব্যাপার, সেটাও হয়, কিন্তু এগুলো তো খুব বেসিক ডেফিনেশন। মানে এটা তো ফার্স্ট ডেফিনেশনটা তো এটাই, যে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স যদি এফ সি হয়, আর এখানে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ সি হয়। এটা তো করে রাখা উচিত। এগুলো যদি না করে থাকো তাহলে তো খুব সমস্যা। আর যদি বলো যে স্যার ভুলে গেছি, হয়তো করেছি, সেটা আলাদা বিষয়, কিন্তু করাটা তো উচিত আমার তো মনে হয়। যাই হোক, তো যাই হোক, যদি কেউ না করে থাকো তাহলে সিম্পল জিনিস, যে এক্স যখন সি এর কাছাকাছি যাবে তখন এফ এক্স এফ সি তে যেতে হবে, এটাই হচ্ছে ডেফিনেশন। এক্স যখন সি এর দিকে টেন্স করবে তখন এফ এক্স কার দিকে টেন্স করতে হবে, এফ সি। তো এই ডেফিনেশনটাকে অ্যানালিটিক্যালি কি বলছি, এক্স যখন সি এর কাছে যাচ্ছে মানে এক্স সি এর কাছে যাচ্ছে মানে দেখো এক্স আর সি এর ডিফারেন্সটা যদি খুব ক্ষুদ্র হয়, লেস দ্যান ডেল্টা, এক্স আর সি এর ডিফারেন্সটা যদি লেস দ্যান ডেল্টা হয়, তাহলে এফ এক্স আর এফ সি ডিফারেন্সটা দেখো লেস দ্যান এপসিলন। তার মানে এক্স যদি সি এর কাছাকাছি যায় তাহলে এফ এক্স এফ সির কাছাকাছি যাবে, এটাই বোঝাতে চেয়েছি। আর আরেক রকম ভাবে ডেফিনেশন কি, জাস্ট এক্স মাইনাস সি এর জায়গায় যদি এইচ করি, তাহলে এক্স যখন সি তে টেন্স করবে তখন এইচ জিরোতে টেন্স করবে, কারণ এক্স মাইনাস সিটাকে আমরা এইচ ধরে নিয়েছি। তো এক্স সি এর কাছে গেলে এইচ জিরোর কাছে, এক্স এর জায়গায় সি প্লাস এইচ বসিয়ে দিলাম। তাহলে এই ডেফিনেশনটাকে যদি আমরা এখানে নিয়ে চলে আসি, তাহলে দেখো এইচ যখন জিরোর কাছে টেন্স করছে তখন এফ অফ সি প্লাস এইচ এফ সির কাছে টেন্স করছে, তাহলে এইচ জিরোর কাছে টেন্স করছে মানে মড অফ এইচ মাইনাস জিরো লেস দ্যান ডেল্টা। আর যখন এফ অফ সি প্লাস এইচ এফ সির কাছে যাচ্ছে, তার মানে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি, তার মডটা হচ্ছে লেস দ্যান এপসালন। তার মানে আমি বলতে চাইছি, তোমরা যত ইচ্ছে যা ইচ্ছে এপসালন ধরতে পারো, যত ক্ষুদ্র ধরতে পারো, বড় ধরতে পারো, কোনো অসুবিধা নেই। যত ক্ষুদ্রই এপসালন ধরো, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি তাদের ডিফারেন্সটা তার থেকেও ছোট যখন মড অফ এইচ লেস দেন ডেল্টা। বা এখানে বলতে গেলে যত ক্ষুদ্র এপসালন ধরো তার জন্য একটা ডেল্টা পাওয়া যাবে, যখন এক্স মাইনাস সি তার মডটা যখন ডেল্টার থেকেও ছোট, তখন এফ এক্স মাইনাস এফ সি যত ক্ষুদ্র এপসালন ধরো তার থেকেও ছোট। তার মানে বলতে চাইছি এফ এক্সটা এফ সির সঙ্গে সমান প্রায়, এফ এক্সটা এফ সির টেন্স করছে, কারণ টেন্স করলেই যত এপসালন আছে সবার থেকে ছোট হবে। তো এটাই হচ্ছে কন্টিনিউটি ডেফিনিশন। তাহলে দুটো ডেফিনেশনকে দেখো ইকুইভ্যালেন্ট দেখালাম, এটার সাথে এটা ইকুইভ্যালেন্ট, আর এখানে এক্স মাইনাস সি এর জায়গায় এইচ বসালে এটার সাথে এটা ইকুইভ্যালেন্ট। আর যদি বলো না স্যার এইভাবে করবো না, আমি জাস্ট এই যে নেইবারহুড দিয়ে করবো, ব্যাপারটা একই। নেইবারহুডের বদলেই আমরা এখানে নেইবারহুডটাকে ভিটাকে আমরা এফ সি মাইনাস এপসিলন আর এফ সি প্লাস এপসিলন ধরে নিয়েছি, আর ডাব্লিউটাকে আমরা সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা ধরে নিয়েছি। এটা একটা পয়েন্টে কন্টিনিউটি হলো। এবার যদি বলি এফ ইজ কন্টিনিউয়াস অন ডি, ফাংশন তার ডোমেনে কন্টিনিউয়াস ডিতে, তার মানে কোন একটা পয়েন্টে বলছি না, ডিতে কটা পয়েন্ট থাকতে পারে, ডোমেনে প্রচুর পয়েন্ট থাকতে পারে। তাহলে যদি কোন একটা ফাংশন তার ডোমেন, পুরো ডোমেনটাতেই যদি কন্টিনিউয়াস হয়, কখন হবে জানো? ইফ, যদি এফ ইজ কন্টিনিউয়াস at each point of the domain D, তাহলে কোন একটা ফাংশন একটা গোটা সেটে ডোমেন ডি তে কখন কন্টিনিউয়াস হবে? যদি ফাংশনটা সেই ডি এর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়। তাহলে ধরো কাউকে বললাম যে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস দেখাও, ধরো এফ ইজ কন্টিনিউয়াস বললাম অন, বললাম যে এই ইন্টারভালে কন্টিনিউয়াস দেখাও। তাহলে এই ইন্টারভালে কন্টিনিউয়াস দেখানোর জন্য আমাদের কি করতে হবে বলো?
এরকম একটা ইন্টারভালে যদি কন্টিনিউটি দেখাতে হয় ফাংশনের, তাহলে কি করতে হবে? তার মানে আমাদের কাজ হচ্ছে দেখাতে হবে ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস, at each point of closed AB, closed AB এর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। তার জন্য আমাদের কি করতে হবে, ক্লোজড AB থেকে একটা পয়েন্ট ধরে নেব সি, সি হচ্ছে একটা পয়েন্ট ক্লোজড AB তে আছে। যদি আমরা দেখাতে পারি যে f is continuous at c, তার মানে সিটা একটা আরবিটারি পয়েন্ট ক্লোজড AB থেকে, এফ সি তে কন্টিনিউয়াস মানে ক্লোজড AB থেকে আরবিটারি পয়েন্ট যে কোনো একটা নিয়ে নাও, সেখানে যদি কন্টিনিউয়াস হয় তাহলে সমস্ত পয়েন্টই কন্টিনিউয়াস হবে। এটা আমরা এইভাবে দেখাতে পারি, ঠিক আছে? তাহলে কোনো একটা সেটে কন্টিনিউটি দেখাতে গেলে সেটের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হতে হয়, তাহলে বলতে পারি ফাংশনটা হচ্ছে গোটা সেটে কন্টিনিউয়াস। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এবার দুটো তিনটে জিনিস আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? তো কি কি দুটো তিনটে জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে কন্টিনিউটি, ঠিক আছে? এই যে কন্টিনিউটি, যে আমরা বিষয়টা যে আলোচনা করলাম সেই বিষয়টার জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা কি সেটা আমি একটু বলে দিই। ধরো এফ হচ্ছে একটা ফাংশন ডি থেকে আর, ঠিক আছে? একটা ফাংশন, এটা ধরো ডি ডোমেন, সেখান থেকে আর ফাংশনটা এরকম নিলাম, একটা পয়েন্ট নিলাম সি ডোমেন থেকে, তো আমরা চেক করব সি পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। এটা এক্স অ্যাক্সিস, এটা এফ এক্স বা ওয়াই অ্যাক্সিস। ফাংশনটা হচ্ছে এরকম স্মল ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, ঠিক আছে? তো এই ফাংশনটা সি পয়েন্টটাতে কন্টিনিউয়াস কিনা চেক করব। আচ্ছা, চেক করতে গেলে কি করতে হবে? ডেফিনিশন কি বলেছে? ডেফিনিশন বলেছে এফ সি সবার আগে দরকার আমার, এফ সি, সি পয়েন্টে ফাংশনের ভ্যালু এফ সি, এইটা সি পয়েন্টে ফাংশনটা যা হচ্ছে দেখে নাও। তো এই এফ সিটা এখানে আঁকলাম, মোটামুটি ডিস্টেন্সটা বড় হয়ে গেল বেশি, এফ সি ডিস্টেন্সটা মোটামুটি এখানে নিয়ে নাও, এফ সি এটা হচ্ছে এফ সি আমাদের, ঠিক আছে? এই ডিস্টেন্সটা এফ সি, ক্লিয়ার? আচ্ছা, এফ সি নিয়ে ফেললাম। এবার এফ সি কে কেন্দ্র করে যদি আমরা একটা নেইবারহুড নিই, এই যে কোনো নেইবারহুড নিতে পারি, ফর ইচ নেইবারহুড এফ সি কে কেন্দ্র করে যে কোনো একটা নেইবারহুড নিচ্ছি। এফ সি হচ্ছে এটা, তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড নিচ্ছি। আমি একটু ছবিটা বড় আঁকছি নেইবারহুডটা, তাহলে তোমরা বলবে যে অসুবিধা হচ্ছে, সেই জন্য। এটা কি হবে? এফ সি প্লাস এপসাইলন, and this will be fc minus epsilon, অনেকটা l প্লাস এপসাইলন আর l মাইনাস এপসাইলনের মতো। এবার বলছে এই যে এপসাইলনটা আমরা চুজ করলাম বা এফসি কে কেন্দ্র করে যে নেইবারহুডটা চুজ করলাম তাকে আমরা নাম দিলাম ভি, তাহলে ভি হচ্ছে এফসি কে কেন্দ্র করে একটা এপসাইলন নেইবারহুড। তার জন্য এটা যা ইচ্ছা হতে পারে, ফর ইচ যা ইচ্ছা হতে পারে, তার জন্য এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড, সি কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাচ্ছি কিনা দেখতে হবে, যে সি তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড, ঠিক আছে? ডাব্লু সি কে কেন্দ্র করে, আচ্ছা সি কে কেন্দ্র করে মানে সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা অফ সি, যাতে করে এফএক্স গুলো সব ভিতে থাকবে ফর অল এক্স বিলংস টু ডাব্লু ইন্টারসেকশন ডি। তাহলে এক্স গুলো যদি ডাব্লু এবং ডি তে থাকে, ডোমেনে থাকে, এবং ডাব্লু তে যদি থাকে, তাহলে এফএক্স গুলো সব ভিতে থাকবে। তাহলে দেখো তো, আমি কিছু এক্স নিচ্ছি, এক্স নিলাম, কোথা থেকে নিলাম? ডাব্লু থেকে। ডাব্লু মানে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, আর ডি তো আছে, ডি হচ্ছে গোটা ডোমেন। তাহলে এখান থেকে যদি এক্স নিই, এফ এক্স কোথায় আছে? এক্স এর ইমেজ, এক্স এর ইমেজ মানে এক্স যদি এটা হয় তাহলে এফ এক্স ফাংশনে এইটা, এটা এফ এক্স মানে এই ডিস্টেন্সটা, আর এই পয়েন্টটাকে বলা হবে এক্স কমা এফ এক্স। তার এক্স অ্যাক্সিস হচ্ছে এক্স দূরত্ব হচ্ছে এক্স, আর ওয়াই দূরত্ব হচ্ছে এফ এক্স, ঠিক আছে? এই পয়েন্টটাকে বলা হবে এক্স কমা এফ এক্স। যাই হোক, তাহলে ওয়াই দূরত্বটা মানে এখানে দেখো তো নেইবারহুডে আছে, এই নেইবারহুডের মধ্যে আছে। আচ্ছা, যদি বলো এটা এক্স নেব,
তাহলে এফএক্স এইটা হবে, এটা যদি এফএক্স হয় তাহলে মোটামুটি এরকম। এফএক্সটা তাহলে দেখো তো ভিতে আছে কিনা, এই নেইবারহুডে আছে কিনা। এক্স যদি আরো এরকম হয়, অন্য একটা এক্স হয় এরকম, আবার নাও দেখো আছে কিনা। কন্টিনিউটি হলে থাকতেই হবে, এটা হচ্ছে কন্টিনিউটির ব্যাপার। আর যদি ডিসকন্টিনিউটি হয়, একটা ছবি আঁকছি, ধরো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস কোন একটা পয়েন্টে, এটা এক্স অ্যাক্সিস, এটা এফএক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস। আর একটা ফাংশন নিচ্ছি, ফাংশনটা ভালো করে দেখো, ফাংশনটা এরকম দিলাম, এটা ধরো ডোমেন ডি, ঠিক আছে, এখান থেকে শুরু হয় এখানে, এখান থেকে শুরু হয় এখানে ধরো আছে ডোমেন ডি। ফাংশনটাকে দেখো এইভাবে নিচ্ছি, একটা ফাংশন দিলাম, ঠিক আছে। এই পয়েন্টটাতে ধরো এই পয়েন্টটা সি, ফাংশনের ভ্যালু হচ্ছে এফসি, এফসি মানে হচ্ছে সি পয়েন্টে এফসি, এফসি মানে এরকম এই ডিসটেন্সটা, ঠিক আছে, এফসি। আচ্ছা, এফসি কে কেন্দ্র করে একটা নেইবারহুড নিচ্ছি, নিলাম এখানে এফসি প্লাস এপসাইলন, আর নিচে হচ্ছে এফসি মাইনাস এপসাইলন। তার জন্য দেখো তো সি কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাচ্ছি কিনা, এরকম কি পাওয়া যায় কিনা। ডাব্লু, এটা তাহলে ভি আমাদের এই নেইবারহুডটা, আর সি কে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড ডাব্লু পাওয়া যায় কিনা, যাতে করে এক্স গুলো যদি ডাব্লুতে এবং ডিতে থাকে তাহলে এফএক্স গুলো এই নেইবারহুডে থাকবে। তো দেখো খুব মজার জিনিস, এটা এক্স, সি কে কেন্দ্র করে ডাব্লু নেইবারহুডে আছে, এফএক্স কোথায় আছে? আছে এই নেইবারহুডে আছে, এই ভি নেইবারহুডে পড়ছে এফএক্স, পড়ছে না। এক্স যদি এখানে হয়, এটা এক্স একটু পাশে, এফএক্স পড়ছে, পড়ছে না। তাহলে এফএক্স গুলো কি হচ্ছে, নেইবারহুডের বাইরে বেরিয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সি পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস বলে। কেন? সি পয়েন্টের বাঁ দিকে দেখো ফাংশনটা খুব সুন্দরভাবে এইভাবে আসছিল বাঁ দিকে, আস্তে 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 সি এর বাঁ দিকে, যখনই সিতে গেল হট করে জাম্প হয়ে গেল, জাম্প হয়ে এখানে চলে আসলো। তাহলে দেখো আমরা যদি ছবিটা আঁকতে শুরু করি তাহলে পেন উঠছে না উঠছে না উঠছে না উঠছে না, যেই সি পয়েন্টে আসলাম ছবিটা আঁকতে গেলে পেনটাকে উঠিয়ে দিতে হবে, হট করে আমার পেনটা উঠে গেল, আমার কন্টিনিউটি এই অবধি ছিল 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 ছিল, কন্টিনিউটি হতে 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 হট করে আমাদের পেনটাকে যখনই উঠিয়ে দিলাম তখনই আমাদের ডিসকন্টিনিউয়াস চলে আসলো। তাহলে এফ ইজ ডিসকন্টিনিউয়াস হবে কোন পয়েন্টে? অ্যাট সি পয়েন্টে। বোঝাতে পারছি? ছবিটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? সি কে কেন্দ্র করে তাহলে দেখো কোনো নেইবারহুড পাওয়াই যাবে না, কারণ যখনই বাঁ দিকে নিয়ে আসবো প্রবলেম। হ্যাঁ, যদি ডান দিকে এক্স নিতে চাও তাহলে কোনো প্রবলেম নেই, মানে সি এর নেইবারহুডের ডান দিকে যদি এক্স নাও তাহলে এফএক্স গুলো কিন্তু কোনো প্রবলেম করবে না, তাহলে নেইবারহুড থাকবে। কিন্তু বাঁ দিকে যখনই এক্স থাকবে তখনই তো সমস্যা। তাহলে মানে ডেফিনেশনে কি আছে? ডেফিনেশনে আছে যত এক্স আছে সমস্ত এক্স এর জন্য এফএক্স গুলোকে ভিতে থাকতে হবে। তাহলে সমস্ত এফএক্স এর জন্য এক্স গুলো তো, যারা বাঁ দিকে এক্স তাদের জন্য তো এফএক্স গুলো ভিতে নেই, নেইবারহুডে নেই, তাহলে কন্টিনিউটি না। তো সোজা বিষয়, কন্টিনিউটির কনসেপ্টটা খুব সিম্পল। আমি একটা ফাংশন আঁকছি কন্টিনিউয়াস, একটা ফাংশন আঁকছি ডিসকন্টিনিউয়াস কোন পয়েন্টে? এটা যদি এক্স অ্যাক্সিস হয় এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কারণ এর বাঁ দিকে ছিল এরকম, হট করে যখনই ডান দিকে গেল ডান দিকে জাম্প হয়ে গেল, এটা হলো জাম্প, এখান থেকে জাম্প করে এখানে চলে আসলো, ডিসকন্টিনিউটি। কোথায় ডিসকন্টিনিউটি? এই পয়েন্টটাতে। আর এই কার্ভের ক্ষেত্রে দেখো কোথাও ডিসকন্টিনিউটি নেই, খুব সিম্পল জিনিস। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদেরকে দুটো তিনটে খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট দিই, নোট। ধরো আই হচ্ছে একটা ইন্টারভাল, ক্লোজড হতে পারে, ওপেন হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ধরো ক্লোজডই সাপোজ। আর এফ হচ্ছে আই থেকে আর একটা ফাংশন, তাহলে ফাংশনের ডোমেন হচ্ছে একটা ইন্টারভাল। আচ্ছা, নাম্বার ওয়ান,
ধরো সি একটা পয়েন্ট, আয়ের ইন্টেরিয়র পয়েন্ট। আচ্ছা, আয়ের ইন্টেরিয়র পয়েন্ট মানে আয়ের ভেতরে থাকবে, তাই না? ইন্টেরিয়র পয়েন্ট মানে ইন্টারভালের ভেতরে। ধরো এটা যদি একটা ইন্টারভাল হয় এ বি, এ আর বি তার ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে? এ আর বি তার ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে? পারে না। তাহলে ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাওয়া মানে ভেতরে কোনো একটা পয়েন্ট। ধরো এটা একটা পয়েন্ট সি, তাহলে সি হচ্ছে আয়ের একটা ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে সি যদি আয়ের একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়, ঠিক আছে, তাহলে এফ ইজ সেড টু বি continuous at C if for each positive epsilon there exists a positive delta such that mod of fx minus fc less than epsilon for all x belong করবে n of c comma delta intersection d, বা ভেঙে লিখতে পারো that is mod of x minus c less than delta আর x belong করবে d। আরো ভেঙে লিখতে পারো that is c minus delta থেকে x টা c plus delta তে থাকবে আর x d তে থাকবে। বুঝতে পারলাম? এইবার কাউকে যদি বলি let c be the left end point of I, ভালো করে দেখো, এবার সিটা হচ্ছে এই পয়েন্টটা, লেফট হ্যান্ড পয়েন্ট, ইন্টারভালের লেফট হ্যান্ড পয়েন্ট মানে একবারে বাদিকের পয়েন্টটা। ধরো সিটা হচ্ছে আই এর লেফট হ্যান্ড পয়েন্ট, তাহলে কি হবে? ধরো ক্লোজড এ বি আছে, ইন্টারভালটা ক্লোজড, তাহলে সি যদি এবার এ হয়ে যায় তাহলে ডেফিনেশন কি হবে? এফ ইজ সেড টু বি continuous at C if for each positive epsilon there exists a positive delta such that mod of fx minus fc less than epsilon for all, কে বলতে পারে এটা কি হবে? বলো। সি এবার এই পয়েন্টটা হয়ে গেছে, একবারে কোনার পয়েন্ট সি। বলো কে বলতে পারে? এবার আমি সি কে কেন্দ্র করে নেইবারহুডটা কিরকম নেব? এটা সি, তাহলে সি কে কেন্দ্র করে নেইবারহুডটা কি নেব এবার? কে বলতে পারে? ফর অল এক্স বিলংস টু, কোথায় থাকবে তাহলে এক্স? সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা থাকতে পারে? সি মাইনাস ডেল্টা মানে ডোমেনের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? সি প্লাস ডেল্টার মধ্যে হবে। তাহলে এবার নিতে হবে এরকম, সি থেকে সি প্লাস ডেল্টা, সি ক্লোজড, সি প্লাস ডেল্টা ওপেন, আর ডোমেন ডি। ডি তো না, এখানে এখানে আই নিয়েছি ডোমেন, হ্যাঁ এখানে আই নিয়ে নাও, ইন্টারভালটাকে আই নিয়েছি, একই ব্যাপার, ডি এর বদলে আই, এখানেও তাহলে ডি এর বদলে আই। বুঝতে পারলাম? তাহলে কি হলো? ক্লোজড সি থেকে ওপেন সি প্লাস ডেল্টা, কারণ সি মাইনাস ডেল্টাটা এবার এখানে আসবে না। আর যদি বলি যে সিটা রাইট এন্ড পয়েন্ট, তাহলে কি হবে? এই পয়েন্টটা সি, বিটাই সি, তাহলে কি হবে কে বলতে পারে? তখন এই জায়গাটা কি হবে? let C be the right end point of I if is said to be continuous at C if for each positive epsilon there exists a positive delta such that, বলো এইবার কে বলতে পারে কি হবে? mod of fx minus fc less than epsilon for all x belongs to, কোথা থেকে কোথায় যাবে? ওপেন ইন্টারভ্যাল সি মাইনাস ডেল্টা থেকে কারেক্ট। সি
সি ক্লোজড সি। সি ক্লোজড, কারণ এইবার সি কে কেন্দ্র করে নেইবারহুডটা দেখো এখানে ঠিক আছে ওপেন, কিন্তু এই দিকে তো বেরিয়ে যাবে, তাহলে এই দিকে ওটা হতে পারে না। তাহলে সি মাইনাস ডেল্টা থেকে এই অবধি। আগের বার কি ছিল? আগের বার হচ্ছে সি থেকে এই অবধি ছিল, আর এইবার সি মাইনাস ডেল্টা থেকে সি অবধি। তাহলে লেফট এন্ড পয়েন্ট আর রাইট এন্ড পয়েন্টে নেইবারহুডটাকে আমরা নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে নিব, আর কিছু না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ইন্টারসেকশন আই, ঠিক আছে, এক্স আই তেও থাকতে হবে। এবার ধরো কাউকে বললাম যে একটা ফাংশন নিচ্ছি এফ আর থেকে আর এ, ডোমেনটাও আর কোডোমেনটাও আর, ঠিক আছে, ডি থেকে আর বলি, ডিটা হচ্ছে আর, একবারে পুরো রিয়াল নাম্বার সিস্টেমটা। let f from r to r be a function defined by fx equal to some constant k, যে কোনো x এর জন্য। আচ্ছা k কি? k টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, k হচ্ছে একটা রিয়াল নাম্বার, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যা ইচ্ছা হতে পারে। এবার এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সমস্ত ডোমেনের সমস্ত পয়েন্টে সেটা আমরা ভেরিফাই করব। তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা ভেরিফাই করার জন্য কোথায় কন্টিনিউয়াস? গোটা রিয়াল নাম্বার, তার মানে তার গোটা ডোমেনে কন্টিনিউয়াস কিনা। তো গোটা ডোমেনে কন্টিনিউয়াস করতে গেলে আমাদের প্রত্যেকটা পয়েন্টে দেখাতে হবে কন্টিনিউয়াস। গোটা ডোমেন থেকে তাহলে প্রত্যেকটা পয়েন্ট দেখানোটা সম্ভব না, সেই কারণে আমরা কি করি, আমরা একটা আরবিটারি পয়েন্ট নিয়ে নিই ডোমেন থেকে। ডোমেন হচ্ছে এখানে আর, তাহলে সি হচ্ছে একটা পয়েন্ট, কিরকম পয়েন্ট? আরবিটারি পয়েন্ট, যেটা আর থেকে নিয়ে ফেললাম। একটা এপসাইলন আমরা চুজ করলাম। এবার ডেফিনিশন কি জানি, যে আমাদেরকে যে কোনো এপসাইলনের জন্য একটা ডেল্টা পেতে হবে পজিটিভ, such that mod of fx minus fc less than epsilon হবে for all mod of x minus c less than delta। আর x আর এ আছে, ওটা আর বলার দরকার নেই, কারণ পুরো স্পেসটাই হচ্ছে আর। তাহলে x c minus delta থেকে c plus delta থাকা মানে আর এ থাকবেই, কারণ কারোর সাথে যদি আর এর ইন্টারসেকশন নেই তাহলে ছোট সেটটাই হয়। তার মানে x যদি c minus delta থেকে c plus delta এর মধ্যে থাকে, তাহলে fx আর fc এর ডিফারেন্সটা, ঠিক আছে, তার মডটা হচ্ছে লেস দ্যান এপসিলন হতে হবে, এটা আমাদের দেখাতে হবে। তো তোমাদেরকে জিজ্ঞেস করি সবার আগে যে fx মাইনাস fc এর মড কত? fx মানে দিয়ে দিয়েছে কনস্ট্যান্ট k, তাহলে কে বলতে পারে fx যদি k হয় তাহলে fc হবে 0। এটাও k হবে, কারণ যত আর আছে সমস্ত আর এর জন্য fx টা k, তাহলে fc টাও k, মানে 0 আছে। 0 হচ্ছে যে কোনো এপসিলনের থেকে ছোট, তাহলে এপসিলন যেহেতু পজিটিভ, তাহলে আমাদের যে এপসিলনটা চুজ করেছি তার থেকেও কি হবে? 0 ছোট হবে, খুব স্বাভাবিক বিষয়। তাহলে fx মাইনাস fc তার মডটা লেস দ্যান এপসিলন হবে। কার জন্য? দেখো তো, যে কোনো x যদি আমরা নিই, যে কোনো x মানে এখানে x যা ইচ্ছে নাও কোনো প্রভাব পড়বে না, কারণ ফাংশনটা যেহেতু কনস্ট্যান্ট, তুমি x যে কোনো জায়গা থেকে নাও fx মাইনাস fc সবসময় 0ই হবে। তার মানে আমরা বলতে পারি হোয়াট এভার ল্যামডা মে বি, ল্যামডা যা ইচ্ছা হোক, এই সরি ডেল্টা যা ইচ্ছা হোক, mod of fx minus fc সবসময় লেস দ্যান এপসিলন হবে ফর অল এখানে x মাইনাস c লেস দ্যান ডেল্টা। কারণ এখানে ডেল্টার উপর কিছু নির্ভর করছে না, কারণ ডেল্টার মান যাই হোক fx মাইনাস fc সবসময় 0 হচ্ছে, আর 0 হয়ে যাওয়া মানে এপসিলন থেকে সবসময় ছোট হচ্ছে। তাহলে ডেফিনিশন অনুসারে কি বলতে পারি? ডেল্টা একটা কেন, একাধিক ডেল্টা পাওয়া যাবে, হোয়াট এভার ডেল্টা মেবি, তার মানে ডেল্টা প্রচুর পাওয়া যাবে। তাহলে আমরা যে এপসিলনটা চুজ করেছি তার জন্য একটা ডেল্টা আমরা পাচ্ছি, যাতে করে fx মাইনাস fc এর মড লেস দ্যান এপসিলন ফর অল x মাইনাস c তার মড লেস দ্যান ডেল্টা। তাহলে f হচ্ছে c তে কন্টিনিউয়াস। c কার পয়েন্ট? c হচ্ছে r এর একটা আরবিটারি পয়েন্ট, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি f ইজ কন্টিনিউয়াস অন r। তাহলে কাউকে যদি বলি একটা কনস্ট্যান্ট ফাংশনের ছবি আঁকো, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, তাহলে একটা কনস্ট্যান্ট ফাংশন এরকম গোটা আরে আছে, নেগেটিভ পজিটিভ সব দিকেই নিতে পারি, এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে চেঞ্জ হচ্ছে না। এই ফাংশনটা কন্টিনিউয়াস না,
দেখো তো, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন fx ইকুয়াল টু k। এটা কন্টিনিউয়াস না, কোথাও ডিসকন্টিনিউটি আছে নেই, তাহলে ছবি দেখেও বলতে পারি এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, কাউকে যদি বলি এই ফাংশনটা কি হবে, লেট এফ হচ্ছে একটা ফাংশন আর থেকে আর বাই ডিফাইন করছি fx ইকুয়াল টু x, কে বলতে পারে fx ইকুয়াল টু x, ছবি আঁকতে পারবে? এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, y অ্যাক্সিস মানে fx অ্যাক্সিস। তাহলে fx ইকুয়াল টু x কার ছবি? fx ইকুয়াল টু x মানে fx টাকে যদি y দিই তাহলে y ইকুয়াল টু fx, আর fx x মানে y ইকুয়াল টু x, তো y ইকুয়াল টু x কার ছবি হয়? এটা স্ট্রেট লাইন, মূল মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী স্ট্রেট লাইন, যেটা কত অ্যাঙ্গেল করে? স্লোপ কত? 45 45, এই অ্যাঙ্গেলটা 45। ঠিক আছে, তো সবার জানা আছে। বলো এখানে এই ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? কোথাও ডিসকন্টিনিউটি আছে? চলছে একটা স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইন মানে কন্টিনিউয়াস, তাহলে এই ফাংশনটা কি হবে? f ইজ কন্টিনিউয়াস। কোথায় কন্টিনিউয়াস? গোটা আরে। কিন্তু অ্যানালিটিক্যালি কি করে দেখাবো? এটা তো ছবি এঁকে দেখালাম। অ্যানালিটিক্যালি দেখানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা এপসাইলন চুজ করতে হবে। তাহলে একটা এপসাইলন চুজ করে ফেলো, করো একটা এপসাইলন চুজ, পজিটিভ এপসাইলন চুজ করে ফেলো। আমাদের একটা ডেল্টা খুঁজতে হবে, একটা ডেল্টা খুঁজি। ঠিক আছে, দেখি আমরা ডেল্টা পাই কিনা। তাহলে আমাদের কাজ হচ্ছে উই নিড টু ফাইন্ড এ পজিটিভ ডেল্টা, যাতে করে fx মাইনাস fc তার মডটা লেস দ্যান এপসিলন হয় ফর অল x মাইনাস c তার মডটা লেস দ্যান ডেল্টা। ক্লিয়ার? আর x আর এ আছে, ডোমেন হচ্ছে r। উই হ্যাভ টু ফাইন্ড এ পজিটিভ ডেল্টা such that fx minus fc তার মড লেস দ্যান এপসিলন ফর অল mod of x minus c less than delta। আর x ডোমেন হচ্ছে r, r এ থাকা মানে কোনো অসুবিধা নেই, যে সব জায়গায় এটা আর বলার দরকার হয় না। আচ্ছা, এবার দেখি তো আমরা এরকম একটা ডেল্টা খুঁজে পাচ্ছি কিনা। fx minus fc তার মড, ঠিক আছে, fx মানে কত? x, তাহলে fc মানে কত হবে? c। এবার mod of x minus c, ঠিক আছে, এটা আমরা পেলাম mod of fx minus fc। এবার mod of fx minus fc সেটা যদি লেস দ্যান এপসিলন হয়, কখন হবে? whenever mod of x minus c লেস দ্যান এপসিলন। এইটা যদি লেস দ্যান এপসিলন হয় এই পার্টটা, তাহলে অবভিয়াসলি এই পার্টটা হবেই, কারণ ওই দুটো সমান। তাহলে একটু জাস্ট ঘুরিয়ে লিখছি ব্যাপারটা, fx minus fc তার মডটা লেস দ্যান এপসিলন কখন হবে? যদি mod of x minus c লেস দ্যান এপসিলন হয়। কিন্তু x minus c তার মডটাকে লেস দ্যান কি হতে হয়? ডেল্টা। তাহলে এপসিলনটাকে আমি ডেল্টা ধরছি, একই যেটা এপসিলন সেটাই ডেল্টা। এপসিলন যদি 0.5 হয় তাহলে ডেল্টাটাও 0.5, একই ধরছি। ঠিক আছে, সেম ধরছি। এপসিলন যদি 0.6 হয় তাহলে ডেল্টাও 0.6। ঠিক আছে, ধরতে পারি কিনা? তাহলে এরকম একটা ডেল্টা পাচ্ছি, সেই ডেল্টাটা কার সাথে সমান? এপসিলনের সাথে সমান। তাহলে অতএব উই হ্যাভ ফাউন্ড, আমরা পেয়েছি এই ডেল্টা। তাহলে আমাদের যে চোজেন যে এপসিলনটা, সেই এপসিলনটা যেটা আমরা চুজ করেছি, ঠিক আছে, তার জন্য আমরা এরকম একটা ডেল্টা পাচ্ছি such that mod of fx minus fc less than epsilon for all x belongs to, বা for all x যেটা mod of x minus c less than delta হয়। এটা অ্যানালিটিক্যালি আমরা করলাম। তাহলে আমরা বলতে পারি f is continuous at c, আর c কোথায় আছে? r এ। তাহলে অতএব f is continuous on r। বুঝতে পারলাম? ধরো ফাংশনটা একটু চেঞ্জ করে দিলাম, এক্সাম্পল 3, ফাংশনটাকে বললাম fx টা হচ্ছে x স্কয়ার। এবার কি হবে? কেউ জানো fx ইকুয়াল টু x স্কয়ারের ছবি, y ইকুয়াল টু x স্কয়ারের ছবি কেউ জানো? এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। একটা ফাংশন y ইকুয়াল টু x স্কয়ার বা fx ইকুয়াল টু x স্কয়ার, কে বলতে পারে কিরকম হবে? কিসের ফাংশন? y ইকুয়াল টু x স্কয়ার সবার জানা উচিত, উচ্চ মাধ্যমিকের জিনিস। প্যারাবোলা। প্যারাবোলা, কি ধরনের প্যারাবোলা? কোন দিকে হবে? প্যারাবোলা। কোন দিকে বাড়বে?
ঠিক আছে? প্যারাবোলা ডিসকন্টিনিউটি হয় কোথাও? এই ফাংশনটা কোথাও ডিসকন্টিনিউয়াস? না না y ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, যাই হোক, তো y আর বলছি না, যেহেতু এফ এক্স দেওয়া আছে বলে এফ এক্স দিয়ে বলি। ডিসকন্টিনিউটি আছে কোথাও? নেই। কি করে প্রমাণ করবো অ্যানালিটিক্যালি? এফ এক্সটা এক্স স্কোয়ার অ্যানালিটিক্যালি প্রমাণ করছি। একটা সি ধরে নেব, একটা এপসিলন চুজ করে ফেলবো, তাহলে আমাদের কাজ হচ্ছে একটা ডেল্টা খুঁজে পাওয়া যাতে করে এই কন্ডিশনটা হোল্ড করছে, সেম এই অবধি। এবার এফ এক্স মাইনাস এফ সি, এটা একটু চেঞ্জ হয়ে গেল। এফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, এফ সি মানে হচ্ছে সি স্কোয়ার, সেটা হয়ে যাবে মড অফ এক্স মাইনাস সি ইন্টু মড অফ এক্স মাইনাস সি, হবে না? তাহলে এফ এক্স মাইনাস এফ সি, দেখো ভালো করে, এফ এক্স মাইনাস এফ সি তার মডটা কি হয়ে গেল? মড অফ এক্স মাইনাস সি ইন্টু মড অফ এক্স মাইনাস সি তার এক্স প্লাস সি তার মড ইন্টু এক্স মাইনাস সি তার মড, এক্স প্লাস সি তার মড ইন্টু এক্স মাইনাস সি তার মড, তাই তো? দেখো বোঝাতে পারছি? আচ্ছা, এবার তাহলে তোমরা বলো এফ এক্স মাইনাস এফ সি কখন লেস দেন এপসিলন হবে? যখন এদের গুণফল লেস দেন এপসিলন হবে। যখন এদের গুণফলটা লেস দেন এপসিলন হবে, আর এদের গুণফল লেস দেন এপসিলন হয়ে যাওয়া মানে মড অফ এক্স মাইনাস সি লেস দেন এপসাইলন বাই মড অফ এক্স প্লাস সি, এটাকে ডেল্টা ধরে নাও। তাহলে মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা হয়ে গেল। তাহলে ডেল্টা কাকে ধরলাম বুঝতে পারা গেছে? ডেল্টা ধরলাম এপসাইলন বাই মড অফ এক্স প্লাস সি, তাকে ডেল্টা ধরে নাও, বাস। তাহলে এফ এক্স মাইনাস এফ সি এটা লেস দেন এপসাইলন যখন মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। ডেল্টা কাকে ধরেছি এবার? তাহলে আমরা এবার একটা ডেল্টা খুঁজে পেয়েছি, যে ডেল্টাটা হচ্ছে এপসাইলন বাই মড অফ এক্স প্লাস সি। কোশ্চিন অনুসারে ডেল্টা চেঞ্জ হবে। আগের বার এক্স ছিল তখন ডেল্টা আর এপসাইলন সেম ধরেছিলাম, কিন্তু যখন এক্স স্কোয়ার আছে তখন ডেল্টা আর এপসাইলনটা চেঞ্জ হয়ে গেল। এপসাইলন একটা ধরে নিয়েছি অলরেডি, তার জন্য ডেল্টাটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে এটাও কি হবে? কন্টিনিউয়াস। চেঞ্জটা বোঝো। যদি এক্স কিউব থাকতো এই জায়গাটা এক্স কিউব হয়ে যেত, তার ফর্মুলা ভেঙে যেতাম, এক্স কিউব মাইনাস সি কিউব, সেখান থেকে এক্স মাইনাস সি ইন্টু সামথিং থাকতো, তাহলে এক্স মাইনাস সি এর মডটা এপসাইলন বাই সামথিংটা হয়ে যেত, ওটাকে ডেল্টা ধরে নিতাম। তাহলে এরকম ভাবে আমরা অ্যানালিটিক্যালি দেখাবো যে কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। আর একটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়ে যায় তার ডোমেনে, তাহলে সমস্ত ডোমেনের প্রত্যেকটা পয়েন্টই কন্টিনিউয়াস। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? কারোর যদি কোনো রকম কোশ্চিন থাকে কন্টিনিউটি নিয়ে, যেটা বোঝালাম সেই রিলেটেড, তাহলে আমাকে বলতে পারো। কারোর যদি কোনো কোশ্চেন থাকে। কোনো কোশ্চেন নেই? যদি না থাকে, নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, যেটা লিমিটের ক্ষেত্রেও করিয়েছিলাম, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট করিয়েছিলাম, এবার হচ্ছে ফর কন্টিনিউটি। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট কি ছিল? ডি হচ্ছে আর এর একটা সাবসেট, এফ হচ্ছে একটা ফাংশন ডি থেকে আর, সি একটা পয়েন্ট ছিল ডি ড্যাশে। আচ্ছা, এখানে ডি তেও থাকতে পারে ডি এবং ডি ড্যাশে, মানে তাদের ইন্টারসেকশনে থাকবে। ডি তেও থাকতে হবে এবং তার ডিরাইভ সেটেও থাকতে হবে, তার মানে তাদের ইন্টারসেকশনে থাকতে হবে। ওখানে ছিল যে লিমিটটা এক্সিস্ট করবে, আর এখানে হচ্ছে এফটা সি পয়েন্টে কন্টিনিউয়াস ইফ অ্যান্ড অনলি। ওখানে ছিল ফর এভরি সিকোয়েন্স, মনে পড়ছে? এক্সএন ডি মাইনাস সি থেকে, ডি থেকে সিটা বাদ দাও, এখানে সিটা বাদ না দিলেও চলবে, এখানে শুধু ডি হলেই হবে, সি বাদ না দিলেও চলবে। কনভার্জিং টু সেই সমস্ত সিকোয়েন্স এক্সএন যারা সিতে কনভার্জ করছে, দ্য সিকোয়েন্স এফএক্সএন কি ছিল লিমিটে? এফএক্সএনটা তার লিমিটে কনভার্জ করবে, লিমিট মানে এল, কিন্তু এখানে কোনো এল এর ব্যাপার নেই। এখানে কি হবে, কোথাও কনভার্জ করবে, কে বলতে পারে? বলো, এফএক্সএন গুলো কোথায় কনভার্জ করবে? এক্সএন গুলো যদি সি তে কনভার্জ করে,
যে কোনো সিকোয়েন্স xn d তে থেকে সেটা যদি c তে কনভার্জ করে তাহলে fxn গুলো কোথায় কনভার্জ করবে কে বলতে পারে? যদি f c তে কন্টিনিউয়াস হয়, মনে আছে লিমিটেডটা কি করেছিলাম? লিমিটেডটা হচ্ছে xn গুলো যদি c তে কনভার্জ করে তাহলে fxn গুলো l এ কনভার্জ করবে। সেখানে l বলেছিলাম কারণ লিমিটের l ছিল, তখন লিমিটটা তার লিমিট ছিল l, কিন্তু এইবার তো কোনো লিমিট নেই, এবার f হচ্ছে c তে কন্টিনিউয়াস, তাহলে xn গুলো যদি c তে কনভার্জ করে তাহলে fxn গুলো কোথায় কনভার্জ করবে কে বলতে পারে? fx স্যার। f অফ c তে, কারেক্ট, f অফ c তে কনভার্জ করবে। তার মানে xn যদি c তে কনভার্জ করে তাহলে fxn fc তে কনভার্জ করবে, যদি করে তাহলে ফাংশনটা c পয়েন্টে কন্টিনিউয়াস হয়, আর যদি না করে তাহলে হবে না। প্রমাণ, প্রুফ। ইফ এন্ড অনলি ইফ আছে, বলো কোনটা করব? ইফ এন্ড অনলি প্রথমটা করি। ধরে নি f হচ্ছে কন্টিনিউয়াস at c, f c পয়েন্টে কন্টিনিউয়াস ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, f যদি c পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে ডেফিনেশন অনুসারে একটা এপসাইলন চুজ করছি, বলো তাহলে কন্টিনিউটি ডেফিনেশন অনুসারে কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি না, দেন there exists a positive delta, just continuity definition such that mod of fx minus fc less than epsilon for all mod of x minus c less than delta আর x ডোমেনে আছে, তাই না? বা এটাকে এইভাবে বলা যায়, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি x বিলং করছে n অফ c কমা ডেল্টা ইন্টারসেকশন d তে, যেটা ইচ্ছে এক। এইবার ধরে নিচ্ছি xn হচ্ছে একটা সিকোয়েন্স, ঠিক আছে, ইন ডি তে, সাজ দ্যাট যাতে করে লিমিট xn c, তাহলে কোনো একটা সিকোয়েন্সের লিমিট যদি c হয় তাহলে আমরা কি জানি? যে কোনো এপসাইলনের জন্য। আচ্ছা, এপসাইলনটা এবার একটা কাজ করি, এপসাইলনের বদলে না ডেল্টা বসাই, এপসাইলন যা ইচ্ছা হতে পারে, তাহলে ডেল্টা বসাই। এবার ফর দ্য চোজেন ডেল্টা, তাহলে ডেল্টা কোথা থেকে পেয়েছি? এই যে অলরেডি একটা ডেল্টা পেয়ে গেছি, সেই ডেল্টার জন্য একটা সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনেশন কি? দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে such that, দেখো সিকোয়েন্সের কনভার্জেন্স such that mod of xn c তে কনভার্জ করছে, তাহলে mod of xn minus c less than epsilon না করে ডেল্টা for all n greater than equal to k। এবার mod of xn minus c যদি less than ডেল্টা হয় তাহলে একটু আগে এক নম্বর থেকে আমরা কি করেছি? এই যে এক, mod of x minus c যদি less than ডেল্টা হয় আর x যদি ডোমেনে থাকে তাহলে fx কোথায় থাকবে? mod of x minus c যদি less than ডেল্টা হয় আর x যদি ডোমেনে থাকে তাহলে fx কোথায় থাকবে? সিমিলারলি xn, এই যে xn গুলো দেখো d তে আছে, আর mod of xn minus c less than ডেল্টা, তাহলে xn minus c, x minus c এর জায়গায় xn minus c less than ডেল্টা, আর x গুলো d তে আছে, এখানে xn গুলো d তে আছে, তাহলে কি বলতে পারি? বাই 1 fxn গুলো কোথায় থাকবে? তাহলে fxn minus fc less than epsilon, কার জন্য? এই যে xn minus c তার মডটা যে less than ডেল্টা, কার জন্য? সবার জন্য না, n যখন k বা k এর সঙ্গে সমান বা তার থেকে বড় তার জন্য। তাহলে সিমিলারলি সেই কন্ডিশনটা এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যে n যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু k তখন xn মাইনাস c তার মডটা লেস দ্যান ডেল্টা, এবং তার ফলে তখনই হচ্ছে fxn মাইনাস fc তার মডটা লেস দ্যান এপসাইলন। এটা কার ডেফিনিশন? কে বলতে পারে? লিমিট fxn equal to fc, লিমিট fxn ইকুয়াল টু fc, বা fxn fc তে কনভার্জ করে, বাস এটাই দেখাতে বলেছে। xn যখন c তে কনভার্জ করে তখন fxn fc তে কনভার্জ করবে, অতএব fxn converges to fc। বুঝতে পারলাম? উল্টো এবার কন্ডিশনটা হোল্ড করবে, সেখান থেকে দেখাতে হবে f টা কন্টিনিউয়াস। let for any positive epsilon, ঠিক আছে, সরি, let for any sequence xn in d
কনভার্জিং টু সি, যে কোনো সিকোয়েন্স এক্স এন যদি সি তে কনভার্জ করে তাহলে এফ এক্স এন ধরে নিচ্ছি কনভার্জেস টু এফ সি, এটা ধরে নিচ্ছি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে টু প্রুভ দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে, অ্যাট সি। আমাদের প্রমাণ করতে হবে এফটা হচ্ছে সি পয়েন্টে কন্টিনিউয়াস। কি করে আমরা করি এটা? খুব সোজা। যদি সম্ভব হয়, এর আগের দিনের মতো, এর আগের দিন এরকম ভাবে করেছিলাম, ধরে নি আগের দিন করেছিলাম যে লিমিটটা এক্সিস্ট করে না, আর এবার ধরে নিচ্ছি যদি সম্ভব হয় এফটা কন্টিনিউয়াস নয়। এফ সি তে কন্টিনিউয়াস নয়। কন্টিনিউয়াস হলে কি হয় আর না হলে কি হয়, এটা একটা ব্যাপার আছে। আমি অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি, কোন একটা জিনিস হলে আর না হলে কি হয়। হলে কি হয়, এই যে যখন এফ কন্টিনিউয়াস তখন যে কোনো এপসাইলনের জন্য, ফর অল যে কোনো এপসাইলনের জন্য এরকম একটা ডেল্টা এক্সিস্ট করে। আমি লিখে দেবো কি এইদিকে, যে হলে কি হয়, আমি কি একটা রাফে একটা স্কেচ করে দিচ্ছি। এফ যদি কন্টিনিউয়াস হয় কোন একটা পয়েন্ট সি তে, তাহলে ফর ইচ পজিটিভ এপসাইলন there exists a positive delta such that mod of fx বা একটা কাজ করি such that যদি x গুলো, যে কোনো x ফর অল x গুলো যদি এই জায়গায় থাকে n c, ডেল্টা ইন্টারসেকশন c তে, তাহলে fx গুলো কোথায় থাকবে বলো? fx গুলো হচ্ছে এই জায়গাতে থাকবে, mod of fx minus fc less than epsilon হবে, তাই না? না হলে কি হয় কে বলতে পারে পরিষ্কার ভাবে? কেউ বলতে পারবে? There exists a epsilon greater than 0 কারেক্ট, ভেরি গুড, ঠিক বলছো দেবিকা। for all such that for all del greater বলো, ঠিক বল। del greater than 0 ডেল্টা গ্রেটার দেন 0, ডেল না ডেল্টা, এটা ডেল আর এটা ডেল। delta greater than 0 there exists a x এই পয়েন্ট, ভেরি গুড, there exists a x x n c, ডেল্টা ইন্টারসেকশন d in থেকে such that in fx mod fx minus fc not less than epsilon, less than epsilon not less than epsilon হলে তো হয়ে যাবে, not less than মানে এরকম একটা x পাওয়া যাচ্ছে যাতে Not less less than than epsilon হচ্ছে না, হলে তো কন্টিনিউটি, লেস দ্যান epsilon হলে কন্টিনিউটি, কিন্তু এরকম একটা x পাওয়া যাচ্ছে যার জন্য হচ্ছে না। একেবারে পারফেক্ট, সঠিক বলেছে। আমি আরেকবার বলছি, এটা কিন্তু নিজেদেরকে বুঝে নিতে হবে, যারা পড়বে বাড়িতে তারা কিন্তু ঠিক পারবে এটা। আমি কিন্তু অনেকবার এই জিনিসগুলো বলছি। নেগেশন, নেগেশন মানে নেগেটিভ হচ্ছে কি করে, তাহলে এফ সি তে কন্টিনিউয়াস হচ্ছে না, হলে কি হয়, যত এপসাইলন আছে সবার জন্য, না হলে একটা এপসাইলনের জন্য না হলেই চলবে, হলে তার জন্য একটা ডেল্টা পেলেই হবে, আর না হওয়ার জন্য যত ইচ্ছা ডেল্টা নাও, সমস্ত ডেল্টার জন্য, হলে সমস্ত পয়েন্টের জন্য, না হলে এরকম একটা পয়েন্ট যদি পেয়ে যাই যার জন্য fx মাইনাস fc তার মডটা লেস দ্যান এপসিলন হচ্ছে না, আর হওয়ার জন্য সমস্ত x এর জন্য fx মাইনাস fc তার মডটা লেস দ্যান এপসিলন হতে হবে। তাহলে হওয়ার জন্য সমস্ত x এর জন্য এটা হতে হবে, না হওয়ার জন্য একটা x খুঁজে পেয়ে গেলেই হবে যার জন্য হচ্ছে না। ভেরি গুড। তাহলে যে কোনো এরকম একটা এপসাইলন এক্সিস্ট করবে, তার জন্য তোমরা যত ইচ্ছা ডেল্টা নিয়ে নাও, ডেল্টা কোনো ব্যাপার না, ডেল্টা যা ইচ্ছা নিতে পারো, এরকম একটা পয়েন্ট এক্স এক্সিস্ট করবেই, যাতে করে এই কন্ডিশনটা হোল্ড করছে না। তো একটা কাজ করি, যত ইচ্ছা ডেল্টা নিতে পারি, ডেল্টা ধরো 1, ডেল্টা যদি 1 হয় পজিটিভ, দেন এই ডেল্টার জন্য এরকম একটা পয়েন্ট এক্সিস্ট করবে, ধরলাম পয়েন্টটার নাম দিলাম x1, কোথা থেকে n c, ডেল্টা, ডেল্টার মান হচ্ছে 1, ইন্টারসেকশন d, সাজ দ্যাট, যাতে করে এটাকে মিটিয়ে দিলাম, ঠিক আছে, সাজ দ্যাট বলো, যাতে করে কি হবে, মড অফ fx1 মাইনাস fc তার মডটা লেস দ্যান এপসাইলন হচ্ছে না। যদি ডেল্টাটা হাফ ধরি সেটাও পজিটিভ, যে কোনো ডেল্টার জন্য, তাহলে হাফ যদি ধরি তার জন্য এরকম একটা পয়েন্টকে এক্সিস্ট করতে হবে, ধরলাম x2,
n of c, হাফ ইন্টারসেকশন d থেকে such that যাতে করে mod of fx2, ঠিক আছে, মাইনাস fc সেটা হবে লেস দ্যান এপসাইলন হতে পারে না। এবার ডেল্টাটাকে আবার একটা কাজ করি, 1/3 ধরছি, তার জন্য আবার আমরা এরকম একটা পয়েন্ট পেয়ে যাব, x3 নাম দিচ্ছি, যেটা হচ্ছে n of c, ডেল্টা, ডেল্টা মানে 1/3 ইন্টারসেকশন d থেকে, such that যাতে করে mod of fx3 মাইনাস fc সেটা কখনোই লেস দ্যান এপসাইলন হচ্ছে না। এইভাবে যদি চলতে থাকে, বলো কি পাবো? proceeding in the similar manner একইভাবে চলতে থাকলে আমরা কি পাবো? উই অবটেন, এরকম ভাবে বিভিন্ন ডেল্টার জন্য আমরা একটা সিকোয়েন্স খুঁজে পাবো। যদি বলো স্যার কোথায় সিকোয়েন্স পাচ্ছি, দেখাবো সিকোয়েন্স, এই যে x1 x2 x3 x4 চলছে, তাহলে কোনটা সিকোয়েন্স খুঁজে পাবো? xn কোথা থেকে পাচ্ছি? ইন d। কেন d? এই যে দেখো x1 d তে, x2 d তে, x3 d তে, such that xn গুলো n of c, আচ্ছা x1 তাহলে n of c, 1 এ আছে, x2 হচ্ছে n of c, হাফ এ আছে, x3 হচ্ছে n of c, 1/3 এ আছে, তাহলে xn গুলো n of c, 1/n এ থাকবে। কিন্তু বাট fxn মাইনাস fc তার ডিফারেন্সটা লেস দ্যান এপসাইলন হবে না। এবার খুব ঠান্ডা মাথায় দেখো, xn যদি n of c, 1/n এ থাকে, দ্যাট ইজ xn তাহলে n of c, 1/n এ থাকা মানে c মাইনাস 1/n থেকে xn গুলো c প্লাস 1/n এ। কিন্তু fxn মাইনাস fc তার মডটা লেস দ্যান এপসাইলন হচ্ছে না। স্যান্ডউইচ থিওরাম থেকে xn কোথায় কনভার্জ করছে বলো? স্যান্ডউইচ c মাইনাস 1/n c প্লাস 1/n, এই দুটো কোথায় কনভার্জ করে? c তে। তাহলে মাঝখানে একটাও c তে কনভার্জ করছে, তাহলে xn গুলো সব c তে কনভার্জ করছে, কিন্তু fxn গুলো xn গুলো সব c তে কনভার্জ করছে, কিন্তু fxn গুলো ইজ নট কনভার্জেন্ট। কেন? কারণ ইজ নট কনভার্জেন্ট টু fc, fc তে কনভার্জ করছে না, কারণ এই যে দেখো fxn আর fc এর বিয়োগফল লেস দ্যান এপসিলন হচ্ছে না। তার মানে যে গিভেন কন্ডিশনটা দেওয়া আছে সেটাকে কন্ট্রাডিক্ট করছে। গিভেন কন্ডিশন বলে দিয়েছে যে কোনো সিকোয়েন্স xn যদি d তে থাকে তাহলে xn d তে আছে, xn যদি c তে কনভার্জ করে, xn c তে কনভার্জ করলে fxn গুলো fc তে কনভার্জ করতে হবে, কিন্তু এখানে fxn গুলো fc তে কনভার্জ করছে না। তার মানে বলতে পারি দিস কন্ট্রাডিক্টস দ্য গিভেন হাইপোথিসিস। যে হাইপোথিসিসটা আমরা দিয়ে দিয়েছি বা যেটা আমরা জানি সেটাকে কন্ট্রাডিক্ট করছে, তাহলে আমাদের অ্যাজাম্পশনটা ভুল। তাহলে ঠিক কি? অতএব আমরা যেটা ধরেছিলাম এফ কন্টিনিউয়াস নয় সেটা ভুল। তাহলে এফটা হচ্ছে ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। সি কোথাকার পয়েন্ট? রিয়াল নাম্বারের একটা পয়েন্ট। ও না, সি হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে, আর রিয়াল নাম্বারের দরকার নেই এগুলো করতে। কমপ্লিট, প্রুভড। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, মুখস্থ করে নিতে হবে একেবারে, যেরকম ভাবে লিমিটের ক্ষেত্রে মুখস্থ করে নিয়েছিলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া এর ক্ষেত্রে মুখস্থ করে দিবে। আমার মনে হয় না যে এটা মুখস্থ করাটা খুব একটা কঠিন কাজ, খুব সিম্পল ব্যাপার। যে এফ যদি সি তে কন্টিনিউয়াস হয়, কোন একটা সিকোয়েন্স এক্সএন দেব এফ এর ডোমেন থেকে, সেই এক্সএন যদি সি তে কনভার্জ করে তাহলে এফ এক্সএন গুলো তার ইমেজের সিকোয়েন্স গুলো এফ সি তে কনভার্জ করবে। খুব সিম্পল। ঠিক আছে, ইফ এন্ড লিভ, কিন্তু উল্টোটাও ট্রু। এটা এক্সাম্পল দিই, একটা ফাংশন দিচ্ছি, ঠিক আছে, এফ। ধরো ফাংশনটা
is defined by fx equal to cos of 1 by x। আচ্ছা, এই যে ফাংশনটা যে দিলাম সেটা কি যে কোনো x এর জন্য ডিফাইন করা যাবে? cos of 1 by x, x এর যে কোনো মানের জন্য কি ফাংশনটাকে ডিফাইন করা যায়? বলো। x not equal to 0 হবে। আরে 0 হবে। বলে এটা ডিফাইন করা যাবে না, x not equal to 0 হলে ডিফাইন করা যাবে। তাহলে x যদি 0 হয়, ধরো 0 বসালাম, আমার ইচ্ছে, এটা যদি বলো 0 বসাবো না 1 বসাবো, এটা তোমার ইচ্ছে, কারণ 0 তে কি করে ডিফাইন করবে সেটা তোমার ইচ্ছে। 0 বাদ দিয়ে কি করে ডিফাইন বলে দিয়েছে, আর 0 তে কিভাবে ডিফাইন করবো সেটা নিজেদের ইচ্ছে। যাই হোক, তো বলে দিচ্ছি আমি 0। এই ফাংশনটা তাহলে দেখাও যে শো দ্যাট বা ভেরিফাই দ্যাট, আচ্ছা শো দ্যাটই বলে দিই, ভেরিফাই করার দরকার নেই। শো দ্যাট f is not continuous, সরি নট, ঠিক আছে, at x equal to 0, 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস না। তো একটা কাজ করি, আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করার চেষ্টা করি। আচ্ছা, হিয়ার ডি ডোমেন ফাংশনটা কোথায় ডিফাইন করা আছে? গোটা আর। কেন? নন জিরোতেও আছে, জিরোতেও আছে, ঠিক আছে। তাহলে গোটা আরটাই হচ্ছে ফাংশনের ডোমেন। পয়েন্টটা হচ্ছে 0, ডোমেনে আছে, ডোমেনের ডিরাইভ সেটও আছে, কারণ আর এ থাকা মানে আর এর ড্যাশটা থাকবে। বেসিক্যালি সিটা হচ্ছে তার ডোমেনেও আছে এবং তার ডিরাইভ সেটও আছে, তার মানে তাদের ইন্টারসেকশনে আছে। আচ্ছা, এবার ফাংশনটা কন্টিনিউয়াস কিনা চেক করার জন্য আমরা একটা সিকোয়েন্স কনসিডার করছি। ঠিক আছে, লেট আস কনসিডার এ সিকোয়েন্স xn বাই xn ইকুয়াল টু 1 বাই 2n পাই। ভালো করে দেখো কিভাবে করলাম। আচ্ছা, কে বলতে পারে লিমিট xn কত হচ্ছে, এটা তোমরা বলো। 0। n যেহেতু নিচে আছে তাহলে টেন্স টু 0, তাহলে xn টা 0 তে কনভার্ট করছে। আচ্ছা, দেখাতে কি হয়, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে দেখাতে হয় যে কেউ যদি সি তে কন্টিনিউয়াস হয় তাহলে xn গুলো সি তে কনভার্ট করতে হবে, কিন্তু এখানে সি তে কন্টিনিউয়াস না, f টা দেখাতে বলে যে 0 তে কন্টিনিউয়াস, তাহলে এরকম সিকোয়েন্স খুঁজতে হবে যারা 0 তে কন্টিনিউয়াস, এবং fxn গুলো তাহলে f0 তে। ব্যাপারটা কি, যদি এখানে xn যদি সি তে কনভার্ট করে তাহলে fxn fc তে কনভার্ট করতে হবে। তাহলে এবার এখানে কোথায় কন্টিনিউটি দেখাতে বলেছে? 0 তে। তাহলে xn যদি 0 তে কনভার্ট করে তাহলে fxn গুলো f0 তে কনভার্ট করতে হবে। দেখি তো fxn গুলো কোথায় কনভার্ট করে। আচ্ছা, fxn গুলো হচ্ছে, খুব ভালো করে দেখো, cos 1 বাই x, তাই তো ফাংশনটা। তাহলে cos 1 বাই x, x এর মান হচ্ছে 1 বাই 2n পাই, তার মানে cos 2n পাই নাকি? দেখো আমি ঠিক করলাম কিনা। তো এই যে cos 2n পাই নিলাম, যখন n এর মান হচ্ছে 1 তখন cos 2 পাই। cos 2 পাই মানে কত? cos 0 মানে 1, cos 4 পাই 1, 6 পাই 1। কোথায় কনভার্জ করছে এটা? 1 এ। 1। তাহলে fxn, লিমিট fxn হচ্ছে 1। আমাদের দেখাতে হবে লিমিট fxn f0। তাহলে f0 কি? f0 কত? f0 তো 0, তাহলে হচ্ছে না। বুঝতে পারা গেছে? xn যদি c তে কনভার্জ করে তাহলে fxn fc তে কনভার্জ করতে হবে। তার মানে xn যদি 0 তে কনভার্জ করে, এই 0 তে কন্টিনিউটি দেখাতে হবে, তাহলে fxn কে দেখাতে হবে f0 তে। f0 তে কোথায় করছে? করছে না তো। fxn f0 তে করছে না, কারণ f0 এর মান কত? x এর মান যখন 0 তখন এই বসাও, f0 এর মান 0, করছে না। অতএব বলতে পারি f is not continuous at 0। বোঝাতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, প্রচন্ড ইম্পর্টেন্ট এক্সাম্পল, স্টার দিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট। এই ফাংশনটা যেটা উদাহরণ দিব সেটাকে বলে ডিরিচলেট ফাংশন। ডিরিচলেট, ঠিক আছে।
ফাংশন ডিফাইন করছি, f is defined on R, ঠিক আছে, by fx 1 যখন x টা হচ্ছে রেশনাল আর fx 0 যখন x টা হচ্ছে ইররেশনাল r মাইনাস q। খুব ভালো করে দাও ফাংশনটা। fx টা হচ্ছে যখন রেশনালে 1 আর ইররেশনালে 0, তাহলে কোশ্চেনটা হচ্ছে শো দ্যাট f is not continuous at any point on R, তার ডোমেনের কোন পয়েন্টেই কন্টিনিউয়াস না ফাংশনটা, কোন পয়েন্টে কন্টিনিউয়াস না। কি করে দেখাবো? এই যে আগে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া করলাম, সেই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে। আচ্ছা, কোন পয়েন্টে কন্টিনিউয়াস না মানে, তার মানে কোন একটা পয়েন্ট যদি আমরা রিয়েল নাম্বার থেকে নিয়ে নিই তাহলে দেখাতে হবে এই পয়েন্টে কন্টিনিউয়াস না, তাই না? সি একটা আরবিটারি পয়েন্ট রিয়েল নাম্বার থেকে, সেখানে যদি কন্টিনিউয়াস না হয় তাহলে কোথাও কন্টিনিউয়াস না। এবার তোমরা বলো সি যদি রিয়েল নাম্বার থেকে নিয়ে নিই, সি তাহলে রেশনাল হতে পারে, ইররেশনাল হতে পারে। যদি সি রেশনাল হয় তাহলে যখন ফাংশনটা এক্স এর মান যখন রেশনাল তখন ফাংশনটা হয় 1, আর যখন এক্স এর মান যখন ইররেশনাল তখন ফাংশনটা হয় 0। তাহলে সি যদি রেশনাল হয় তাহলে ফাংশনের ভ্যালু আলাদা হবে, সি যদি ইররেশনাল হয় তাহলে ফাংশনের ভ্যালু আলাদা হবে। তাহলে একটা কাজ করি, কেস 1 ফার্স্ট কেস ধরে নিচ্ছি সি বি এর রেশনাল নাম্বার, ঠিক আছে? তাহলে তোমরা বলো এফসি কত হবে? এটা কেস 1, হ্যাঁ, এটা কেস 2। একটা কাজ করি, দুভাগে এখানেই লিখি, সি হচ্ছে একটা রেশনাল নাম্বার, সি যদি একটা রেশনাল নাম্বার হয় তাহলে এফসি হবে 1, কারেক্ট। আর কেস 2 ধরলাম সিটা হচ্ছে একটা ইররেশনাল নাম্বার, তাহলে এফসি কত হবে? কে বলতে পারে? 0 0। খুব সিম্পল বলেই দিয়েছি, ইররেশনাল হলে 0, রেশনাল হলে 1। আচ্ছা, তাহলে এবার সি তে কন্টিনিউয়াস কিনা চেক করবো, যে সি এখানে কন্টিনিউয়াস কিনা। তাহলে একটা সিকোয়েন্স কনসিডার করছি, ঠিক আছে, যেটা সি তে, সি এখানে রেশনাল কেস 1, যেটা সি তে কনভার্জ করছে। আচ্ছা, এরকম কি আমরা একটা সিকোয়েন্স পাবো এক্সএন অফ ইররেশনাল নাম্বারের, ভালো করে দেখো, ইররেশনাল নাম্বারের সিকোয়েন্স সাজ দ্যাট যাতে করে সেটা রেশনালে কনভার্জ করে সি তে। সি কিন্তু রেশনাল পয়েন্ট, আমরা কি রকম একটা ইররেশনাল নাম্বারের সিকোয়েন্স পাবো যেটা সি তে কনভার্জ করবে, রেশনাল পয়েন্টে পাওয়া যায়? এরকম করিয়েছিলাম যে একটা ইররেশনাল নাম্বারের সিকোয়েন্স বলে যেটা রেশনালে কনভার্জ করবে। ধরো 1 বা 0 একটা রেশনাল নাম্বার, এরকম কোনো সিকোয়েন্স খুঁজে পাবো যেটা 0 তে কনভার্জ করবে? আচ্ছা, এই বিষয়টাতে আমি একটু পরে আসছি, ঠিক আছে, আমি উদাহরণগুলো দেবো, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। যাই হোক, তো আপাতত মেনে নাও যে হ্যাঁ এরকম একটা রেশনাল পয়েন্ট, সি কিন্তু রেশনাল, এই যে সেই রেশনাল পয়েন্টে একটা ইররেশনাল নাম্বারের সিকোয়েন্স কনভার্জ করবে। তাহলে এক্সএন গুলো কি? এক্সএন গুলো সব ইররেশনাল, দ্যাট মিন্স x1 ইররেশনাল, x2 ইররেশনাল, এগুলো সব হবে। তো এইবার এক্সএন যদি সি তে কনভার্জ করে, দেন লিমিট fxn এটা fc তে কনভার্জ করছে কিনা দেখে নিব, তাহলেই হয়ে গেল। তোমরা বলো লিমিট fxn মানে, xn যদি ইররেশনাল নাম্বার হয় তাহলে fxn কি হবে? কে বলতে পারে? xn যদি ইররেশনাল নাম্বার হয় তাহলে fxn কি হয়? এই যে x যদি ইররেশনাল হয় তাহলে fx 0, তাহলে xn যদি
ইররেশনাল নাম্বার হয় তাহলে এফএক্সএন কি হবে? সব এফএক্সএন গুলোই 0 হবে, তার ফলে তার লিমিটটাও 0 হবে। আর এফসি কত কে বলতে পারে? সি হচ্ছে রেশনাল পয়েন্ট, তাহলে বলো এফসি কত? এই যে 1, তাহলে এফসি হচ্ছে 1 আর এফএক্সএন গুলো হচ্ছে সব 0 তে কনভার্জ করে। তার মানে আমরা বলতে পারি লিমিট এফএক্সএন সেটা 0 কিন্তু এফসি হচ্ছে 1, তাহলে এফসি তে কনভার্জ করে না। তাহলে কি বলতে পারছি? এক্সএন হচ্ছে একটা সিকোয়েন্স যেটা সি তে কনভার্জ করছে, অথচ এফএক্সএন গুলো এফসি তে কনভার্জ করছে না। তার মানে অতএব বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলতে পারি আমরা? F is not continuous at C। এখানে C টা হচ্ছে রেশনাল পয়েন্ট। এবার যদি C টা ইররেশনাল হয় তাহলে তোমরাই বললে FC টা 0। তো বলছে C যদি ইররেশনাল হয় তাহলে এরকম একটা আমরা সিকোয়েন্স পাবো, ঠিক আছে, xn অফ রেশনাল নাম্বারের, এরকম রেশনাল নাম্বারের আমরা সিকোয়েন্স পাবো সাজ দ্যাট, যাতে করে সেই xn গুলো রেশনাল নাম্বারের সিকোয়েন্স কিন্তু ইররেশনালে কনভার্জ করবে সিতে। তাহলে একটু আগে আমরা কি পেয়েছিলাম? ইররেশনালের সিকোয়েন্স xn রেশনালে কনভার্জ করছে সিতে। আর এবার বলছে সি যদি একটা ইররেশনাল পয়েন্ট হয় তাহলে একটা রেশনালের সিকোয়েন্স পাবো যেটা সিতে কনভার্জ করবে। তার মানে ইররেশনালে রেশনালের একটা সিকোয়েন্স কনভার্জ করবে আর রেশনাল পয়েন্টে ইররেশনালের একটা সিকোয়েন্স কনভার্জ করবেই। যদি বলো উদাহরণ আমি দিচ্ছি একটু পরে। নাও লিমিট এফএক্সএন কে বলতে পারে কত? এক্সএন হচ্ছে রেশনাল, তাহলে এক্সএন যদি রেশনাল হয় তাহলে এফএক্সএন কি হবে? 1। সমস্ত এফএক্সএন গুলো 1, রেশনাল হলেই তার ইমেজ 1, তাহলে রেশনাল হলে তার ইমেজ 1, তার মানে এফএক্সএন গুলো যদি সব 1 হয় তাহলে লিমিট এফএক্সএন হচ্ছে 1। আর এফসি কত? 0, সমান না। অতএব লিমিট এফএক্সএন এফসির সাথে সমান না। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলেছে? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছে এক্সএন যদি সি তে কনভার্জ করে তাহলে এফএক্সএন গুলো এফসি তে কনভার্জ করতে হবে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হতে হয় সি তে। তাহলে এখানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অনুসারে দেখো এক্সএন গুলো সি তে কনভার্জ করছে অথচ এফএক্সএন গুলো এফসি তে কনভার্জ করছে না। তাহলে এফ ইজ নট কন্টিনিউয়াস এট সি। তার মানে সি রেশনাল হোক ফার্স্ট কেস বা সি ইররেশনাল হোক সেকেন্ড কেস, কোথাও ফাংশনটা কন্টিনিউয়াস না। তাহলে ওভারঅল কি বলতে পারি দুটো মিলিয়ে? তাহলে ফ্রম কেস 1 and case 2, from both the cases we say that আমরা কি বলতে পারি? F is not continuous at any point, কোনো পয়েন্টই না, সেটা রেশনাল হোক বা ইরেশনাল হোক, on R। বুঝতে পারলাম? খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল ডিরিচলেট। যদি বলো স্যার এই ফাংশনটার একটু ছবি এঁকে দেখান, ফাংশনটার যদি বলো স্যার একটু ছবি এঁকে দেখান, এফএক্স গুলো 1 যখন এক্স রেশনাল আর এফএক্স গুলো 0 যখন এক্স হচ্ছে ইররেশনাল, তাহলে গোটা আর এর মধ্যে প্রচুর রেশনাল আছে প্রচুর ইররেশনাল আছে। রেশনাল গুলো এরকম ভাবে থাকে, ইররেশনাল গুলো তাদের মাঝখানে থাকে। যখন রেশনাল তখন হচ্ছে 1, তাহলে এরকম ভাবে যখন রেশনাল তখন হচ্ছে 1। তাহলে এরকম কিন্তু কন্টিনিউয়াস দেওয়া যাবে না। 1 রেশনালে হচ্ছে 1, কন্টিনিউয়াস দেওয়া যাবে না। কেন বলো তো কন্টিনিউয়াস দেওয়া যাবে না? কারণ রেশনালের মাঝে আবার ইররেশনাল ঢুকে থাকে, এরকম থাকবে ডেন্স হয়ে। আর যখন ইররেশনাল তখন 0, এই যে 0, এটা ইররেশনাল। তাহলে কোথাও কন্টিনিউটি নেই, সব জায়গায় পেন উঠাতে হচ্ছে। দেখো পেন উঠাতে হচ্ছে আমাকে, আমি কোনো পয়েন্টেই দেখো একবারে কন্টিনিউয়াস রাখতে পারছি না। রেশনাল তখন 1, আবার ইরেশনাল 0, আবার রেশনাল আবার ইরেশনাল, আবার রেশনাল আবার ইরেশনাল, পেন উঠেই যাচ্ছে, ডিসকন্টিনিউটি। এটা হচ্ছে ডিরিচলেট ফাংশন, ঠিক আছে, মাথায় যাতে থাকে। নেক্সট ধরো একটা রেশনাল নাম্বার নিচ্ছি, সাপোজ সি একটা রেশনাল নাম্বার। তো আমরা একটা ইররেশনালের সিকোয়েন্স নিব যেটা সি তে কনভার্জ করে। কেউ বলতে পারবে এরকম একটা ইররেশনালের সিকোয়েন্স, ইররেশনাল নাম্বারের সিকোয়েন্স? যেটা সি তে কনভার্জ করে। C
হ্যাঁ C plus root 2 by n. C plus root 2 by n. কারেক্ট, ভেরি গুড, ভেরি গুড, ঠিক বলেছো, ভেরি গুড। কিভাবে নিচ্ছি? সি যেখানে কনভার্জ করছে, সি কিন্তু রেশনাল, প্লাস রুট টু বাই এন এরকম করে দাও। সে রুট টু জায়গায় রুট থ্রি নিলেও হয়, রুট থ্রি নিলেও হয়, এন এর জায়গায় এন স্কোয়ার নিলেও হয়। ব্যাপারটা হচ্ছে আমি চেষ্টা করবো এই পার্টটা যদি জিরোতে কনভার্জ করে যায়, এই পার্টটা জিরোতে কনভার্জ করে গেলে লিমিটটা কত হবে? তাহলে এর লিমিট কত হবে? লিমিট এক্স এন সি। এবার এক্স এন গুলো দেখো তো ইররেশনাল কিনা। এক্স এন গুলো আমরা যেভাবে নিয়েছি সেটা ইররেশনাল কিনা। এক্স ওয়ান সি হচ্ছে রেশনাল, কিন্তু রুট টু সি প্লাস রুট টু বাই ওয়ান, তাহলে সি প্লাস রুট টু ইররেশনাল। এক্স টু সি প্লাস রুট টু বাই টু ইররেশনাল। এক্স থ্রি সি প্লাস রুট টু বাই থ্রি। তাহলে দেখো খুব সুন্দরভাবে ইররেশনাল, প্রত্যেকটা টার্মগুলো ইররেশনাল হচ্ছে। তাহলে এটা একটা ইররেশনালের সিকোয়েন্স, কিন্তু কোথায় কনভার্জ করছে? রেশনালে। যে কোনো পয়েন্ট ধরো কেউ যদি বলে স্যার একে কনভার্জ করেই দেখান, ওয়ান প্লাস রুট টু বাই এন একে কনভার্জ করবে। জিরোতে কনভার্জ করেই দেখান, শুধু রুট টু বাই এন। মাইনাস একে কনভার্জ করিয়ে দেখান, মাইনাস ওয়ান প্লাস রুট টু বাই এন। ব্যাপারটা বুঝতে পারছো? যে কোনো পয়েন্টেই আমি কনভার্জ করাবো। উল্টোটা ইররেশনাল নাম্বারের একটা ধরো ইররেশনাল নাম্বার নিলাম, এটা রেশনালের সিকোয়েন্স ইররেশনাল নাম্বারে কনভার্জ করবে। একটা রেশনালের সিকোয়েন্স কিন্তু ইররেশনাল নাম্বারে কনভার্জ করবে। 1 plus 1 by n to the power n. সি আছে, ধরো সি ইররেশনাল নাম্বার সি, তাহলে এক্স এনটা কিভাবে নিব? রেশনাল নাম্বারের কিভাবে নিব এক্স এন যাতে করে সি তে কনভার্জ করবে? সি হচ্ছে ইররেশনাল। বলো কি বলছিলে? খুব সোজা। C plus 1 by n. না, সি তো ইররেশনাল, তো সি প্লাস ওয়ান বাই এন তো রেশনাল হবে না, সি তো ইররেশনাল। সি তো ইররেশনাল, তোমাকে সিকোয়েন্স কিন্তু রেশনাল নিতে হবে, এটা রেশনাল হতে হবে। তো সি যখন ইররেশনাল হয়ে যাচ্ছে, তো তার সাথে যখন এক ফার্স্ট টার্ম যোগ করবে এক হাফ, তখন তো ইররেশনাল হয়ে যাবে না। এটা তো হলে চলবে না, এটা হলে চলবে না। কে বলতে পারে? একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা তোমাদের জানা উচিত। জানি অনেকে জানো না, আমি জানিয়ে দিব। বক্স ফাংশন। বক্স ফাংশন, ভেরি গুড। বক্স ফাংশন সি, ঠিক আছে। ধরো সি হচ্ছে ইররেশনাল নাম্বার, তাহলে এরকম করব, এক্স এন হচ্ছে বক্স অফ সি এন বাই এন। নিচে ওয়ান বাই এন আছে, কিন্তু যখনই বক্স করে দিচ্ছি না, তখনই কি হয়ে যাচ্ছে বলতো? রেশনাল হোক বা ইররেশনাল হোক, বক্স করে দেওয়া মানে, কারো যদি বক্স করে দিই, ধরো একটা নাম্বার আছে রুট টু, তার বক্স 1.414, বক্স করলে কত হবে? এর আগের দিন শিখিয়েছি, 1 রেশনাল হয়ে গেল। তাহলে ইররেশনালটাকে বক্স করে দাও মানে রেশনাল, ইন্টিজার হয়ে যাওয়া। রেশনাল মানে কি? ইন্টিজার হয়ে যাওয়া। তাহলে বক্স সিএন বাই এন এটা ইন্টিজার হয়ে যায়। 1 বাই এন কোথায় কনভার্জ করবে? মানে এটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে এটা এরকম ভাবে যে এটা সি তে কনভার্জ করবে, ঠিক আছে। বক্স সিএন বাই এন এটা কনভার্জ করবে হচ্ছে সি তে, ঠিক আছে। এটা মাথায় রেখো। যাই হোক, তো মোট কথা একটা ইররেশনাল পয়েন্টে একটা রেশনাল সিকোয়েন্স পাওয়া যায়, একটা রেশনাল পয়েন্টে একটা ইররেশনাল সিকোয়েন্স পাওয়া যায় যারা কনভার্জ করে। নেক্সট, এইবার দুটো তিনটে জিনিস বলে দিই। কিছু কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো বলে দিই। ধরো ডি হচ্ছে আর এর একটা সাবসেট, আর এফ এবং জি দুটো ফাংশন, ঠিক আছে।
অন ডি থেকে আর এ। সি একটা পয়েন্ট ডিতে এবং এফ জি বোথ আর কন্টিনিউয়াস অ্যাট সি। দেন 1 নম্বর এফ প্লাস জি বা এফ মাইনাস জি সেটাও কন্টিনিউয়াস হয় অ্যাট সি। 2 নম্বর এফ আর জি এর গুণফল সেটাও কন্টিনিউয়াস হয় অ্যাট সি। 3 নম্বর সাম স্কেলার ইনটু এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি ওয়্যার, যেখানে কে টা হচ্ছে একটা স্কেলার, একটা রিয়াল নাম্বার। 2, 3, 4। 4 নম্বর যদি জিএক্স টা নন জিরো হয় তাহলে এফ বাই জি এটাও কন্টিনিউয়াস হবে সি তে। জি ফাংশনটা যদি নন জিরো হয় তাহলে সি তে কন্টিনিউয়াস হবে। একই রকম ভাবে লিমিটের মতোই এখানেও 4টে প্রপার্টি, এফ প্লাস জি কন্টিনিউয়াস, এফ মাইনাস জি কন্টিনিউয়াস, এফ আর জি তাদের গুণফল কন্টিনিউয়াস, ভাগফল কন্টিনিউয়াস যদি জি এক্সটা নন ইকুয়াল টু জিরো হয়, আর এফ এর সাথে যদি কোনো একটা স্কেলার গুণ করি 2, 3, 4, 5 হাফ যা ইচ্ছে তারাও কন্টিনিউয়াস হবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? ক্লিয়ার? একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ আছে। Give an example of two discontinuous function. দুটো ফাংশনই ডিসকন্টিনিউয়াস, বাট দেয়ার সাম তাদের যোগফল এবং গুণফল প্রোডাক্ট ফাংশন আর কন্টিনিউয়াস। তাদের সামও কন্টিনিউয়াস, তাদের প্রোডাক্টও কন্টিনিউয়াস হবে। এরকম ফাংশনের উদাহরণ দিতে হবে যারা দুটো ফাংশন ডিসকন্টিনিউয়াস। আমি একটা উদাহরণ দিচ্ছি, এফএক্স। কেউ জানো? কেউ পারবে? কেউ পারবে? এরকম ফাংশনের উদাহরণ দিতে কেউ পারবে? আইডিয়া? পারবে না? ধরো এফএক্সটা দিলাম 1 যখন এক্স রেশনাল, এফএক্সটা -1 যখন এক্স ইররেশনাল, অনেকটা ডিরিচলেটের মতো। জিএক্সটা -1 যখন এক্স রেশনাল, 1 যখন এক্স ইররেশনাল। তো এফএক্স আর জিএক্স দুটো ফাংশনই হচ্ছে ডিসকন্টিনিউয়াস। বোঝাই যাচ্ছে? রেশনালে 1, ইররেশনালে -1, আর এটা রেশনালে -1, ইররেশনালে 1। কিন্তু তোমাদেরকে যদি বলি যে এফ আর জি এর যোগ করো, এফ প্লাস জি অফ এক্স, তার মানে এফ এক্স প্লাস জি এক্স কত হবে? কে বলতে পারে? এফ এক্স আর জি এক্স যোগ করলে কত হবে বলো? 0। আর এফ আর জি যদি গুণ করি, বুঝতে পারছো না? এফ -1 রেশনালে হচ্ছে 1 আর জি হচ্ছে রেশনালে -1, তাহলে তাদের গুণ করলে -1। আর ইররেশনালে এটা -1 এটা +1, তার মানে -1, তার মানে ওভারঅল সবকিছুতেই -1। বোথ আর কন্টিনিউয়াস। কেন? এফ প্লাস জি, এফ এক্স প্লাস জি এক্স 0, 0 মানে কনস্ট্যান্ট ফাংশন, তাহলে কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস। পরেরটা হচ্ছে -1, সেটাও কনস্ট্যান্ট ফাংশন, তাহলে দুটোই হচ্ছে কন্টিনিউয়াস অন আর। কিন্তু where f and g are not continuous। খুব উদাহরণ, মানে ইম্পর্টেন্ট একটা উদাহরণ, এটা মাথায় রেখো।
ঠিক আছে? আচ্ছা, এবার ধরো বললাম ডি হচ্ছে আর এর একটা সাবসেট, আর একটা ফাংশন এফ ডি থেকে আর এ, ডি হচ্ছে আর এর একটা সাবসেট আর একটা ফাংশন এফ ডি থেকে আর এ বি কন্টিনিউয়াস অ্যাট সি, সি যেখানে ডোমেনের একটা পয়েন্ট। আচ্ছা, তাহলে কোন একটা ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস সি পয়েন্টে, দেন তার মড ফাংশনটাও বলছে কন্টিনিউয়াস অ্যাট সি। কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার মড ফাংশনটাও কন্টিনিউয়াস। বলো কে বলতে পারে? খুব সোজা। জানো মড ফাংশন কি কিভাবে ডিফাইন করা হয়? মড এটা একটা ফাংশন ডি থেকে আর ইজ ডিফাইন্ড বাই, কোন একটা ফাংশনের মড মানে মড অফ এফ এক্স, ব্যাপারটা বুঝতে হবে, মড এফ অফ এক্স, মড এফ অফ এক্স মানে মড অফ এফ এক্স, ঠিক আছে? মড এফ অফ এক্স মানে মড অফ এফ এক্স, তাহলে মড অফ এফ এক্স মানে মড কিন্তু একটা ফাংশন, মড এফ অফ এক্স তার মানে ওটাকে আমরা মড অফ এফ এক্স লিখি। যেরকম ধরো এফ প্লাস জি অফ এক্স, এফ প্লাস জি কিন্তু একটা ফাংশন, এফ প্লাস জি অফ এক্সটাকে আমরা লিখি এফ এক্স প্লাস জি এক্স। যেমন এফ জি অফ এক্স, এফ জি কিন্তু গুণফল, এফ আর জি এর গুণফল, এফ জি অফ এক্স সেটাকে আমরা লিখি এফ এক্স ইন্টু জি এক্স। তো সিমিলারলি মড অফ এফ অফ এক্স সেটাকে আমরা লিখি মড অফ এফ এক্স। যাই হোক, বলো কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে? দেওয়া আছে ফাংশনটা হচ্ছে সি পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে দেখাতে হবে তার মডটা কন্টিনিউয়াস। তাহলে ধরে নিচ্ছি এপসাইলন একটা পজিটিভ রিয়েল নাম্বার, যেহেতু এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, ঠিক আছে? তাহলে কন্টিনিউটি ডেফিনিশন অনুসারে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা such that mod of fx minus fc less than epsilon for all mod of x minus c less than delta আর x হচ্ছে d তে আছে। এবার আমাদের কাজ কিন্তু f কে কন্টিনিউয়াস দেখানো না, আমাদের কাজ হচ্ছে mod f কে কন্টিনিউয়াস দেখানো। তাহলে mod f কে কন্টিনিউয়াস দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে? f কে কন্টিনিউয়াস দেখাতে গেলে আমরা কি দেখালাম? fx minus fc তার mod। তাহলে mod f কে কন্টিনিউয়াস দেখাতে গেলে mod of fx minus mod of fc তার mod, এটা মানে আর কিছুই না, mod of fx মানে mod of fx মাইনাস mod f of c মানে mod of fc তার mod। তো এটা জানো, কেউ জানো? mod a মাইনাস mod b তার হোল mod লেস দ্যান ইকুয়াল টু mod of a মাইনাস b, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু হবে mod of fx মাইনাস fc, সেটা লেস দ্যান এপসাইলন দেওয়া আছে বা পেয়ে গেছি ফর অল x মাইনাস c লেস দ্যান ডেল্টা আর x d তে আছে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? mod f of x minus mod f of c তার গোটাটার mod less than epsilon for all এর জন্য। তাহলে mod f is continuous at c। কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার mod ফাংশনটা কন্টিনিউয়াস হয়। নোট, কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হলে তার mod ফাংশনটা কন্টিনিউয়াস হয়, কিন্তু the converse of the above theorem is not true। কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হলে তার মডটা কন্টিনিউয়াস হয়, কিন্তু মডটা কন্টিনিউয়াস হলে ফাংশনটা কন্টিনিউয়াস নাও হতে পারে। উদাহরণ, fx হচ্ছে 1 যখন x রেশনাল, -1 যখন x ইররেশনাল, এই ফাংশনের মড কে বলতে পারে? কত হবে? মড অফ fx কত হবে? বলো।
কি ব্যাপার কি বলছো 1 1 1. কন্টিনিউয়াস কি না কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস কিন্তু f হচ্ছে কন্টিনিউয়াস না f ডিসকন্টিনিউয়াস ঠিক আছে ক্লিয়ার নেক্সট একটা অঙ্ক দিচ্ছি অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা ফাংশন নিচ্ছি f r থেকে r এ ঠিক আছে ফাংশনটা কন্টিনিউয়াস বলে দিলাম একটা ফাংশন নিলাম যেটা r থেকে r এ ফাংশনটা বলে দিলাম কন্টিনিউয়াস আর তার পাশাপাশি বলে দিলাম কোথায় কন্টিনিউয়াস গোটা r এ আর তার পাশাপাশি বললাম ফাংশনটা হচ্ছে f of x plus y is equal to fx plus fy for all xy belongs to r ভালো করে দেখো f of x plus y is equal to fx plus fy যদি f1 k হয়ে যায় k এটা ভ্যালু তাহলে প্রমাণ করো যে fx টা হবে kx তার মানে ফাংশনটা স্ট্রেট লাইন হয়ে যাবে স্ট্রেট লাইন kx স্ট্রেট লাইন মানে লিনিয়ার স্ট্রেট লাইন ফাংশন হয়ে যাবে for all x belongs to r এই যে fx equal to kx এর জায়গায় যদি mx হতো আর fx টাকে যদি y বলতাম তাহলে y equal to mx মানে একটা স্ট্রেট লাইন তাহলে যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয় এবং ফাংশনটা যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে f of x plus y is equal to fx plus fy তাহলে আর f1 যদি k হয় একটা ভ্যালু তাহলে ফাংশনটা একটা লিনিয়ার ফাংশন একটা লাইন হয়ে যাবে fx equal to kx হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা স্টার দিয়ে রাখি অনেকবার এগুলো পরীক্ষাতে এসছে তো এর প্রমাণটা কি হবে আমি বলে দিই সলিউশন দুটো তিনটে জিনিস আগে করে ফেলি কি আমরা ধরে নিই এক্স ওয়াই দুটোই জিরো এই যে বক্স করে রাখছি এই রিলেশনটাই হচ্ছে মেন এক্সও জিরো ওয়াইও জিরো তাহলে এক্স আর ওয়াই যদি জিরো হয় তাহলে দেন ওই রিলেশনটা থেকে কি পাচ্ছি এফ এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো তাহলে এফ অফ জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু এফ জিরো প্লাস এফ জিরো আচ্ছা এফ অফ জিরো প্লাস জিরো মানে একটাই এফ জিরো আর এখানে কটা এফ জিরো আছে দুটো এফ জিরো আছে এটা একটা বিয়োগ করে নি এফ জিরোর ভ্যালু কত হবে জিরো এটা কাজে লাগবে এফ জিরোটা হচ্ছে জিরো ঠিক আছে আচ্ছা আরেকটা কাজ করি আমরা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স বসাই y ইকুয়াল টু যদি মাইনাস এক্স হয় তাহলে এক্স ওয়াই এর জায়গায় হচ্ছে মাইনাস এক্স ঠিক আছে এফ অফ এক্স আর ওয়াই এর জায়গায় হচ্ছে মাইনাস এক্স আচ্ছা তাহলে এক্স আর মাইনাস এক্স কেটে গেল এটা দাঁড়ালো এফ অফ জিরো আর এখানে দাঁড়ালো এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স আচ্ছা এফ অফ জিরো মানে কত এই যে পেয়ে গেছি জিরো তাহলে তোমরা বলো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে বলো কত হবে এটা তো জিরো এটাকে এদিকে নিয়ে চলে আসো এটাকে এদিকে মাইনাস এফ এক্স এটাকেও বক্স করলাম এই বক্সটাকে নাম্বার দিলাম 1 এই বক্সটাকে নাম্বার দিলাম 2 ক্লিয়ার তাহলে দুটো জিনিস পেলাম একটা হচ্ছে এফ জিরো ইকুয়াল টু জিরো আর আরেকটা পেলাম এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স এবার চলে আসে আমাদের প্রমাণ অনেকগুলো কেস ধরে প্রমাণটা করব 1 নম্বর কেস ধরে নি এই যে দেখাতে হবে এফ এক্স ইকুয়াল টু কে এক্স ধরে নি এক্সটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার ঠিক আছে এক্স হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার আচ্ছা পজিটিভ ইন্টিজারকে আমরা এরকম ধরি তাহলে দেন এক্স ইকুয়াল টু সাম পজিটিভ ইন্টিজার মানে এন ঠিক আছে এন হচ্ছে পজিটিভ ইন্টিজার তার মানে 1 2 3 4 5 এরকম ক্লিয়ার তাহলে এক্সটাকে আমরা এন ধরলাম
নাও আমাদের দেখাতে হবে fx হচ্ছে kx। আচ্ছা fx, x-টাকে আমরা n ধরেছি, fn। আচ্ছা n কে এইভাবে লেখা যায়, ধরো n এর মান 5, 5 কে এইভাবে লেখা যায় 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। তাহলে n কে লেখা যাবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কত টাইমস, কে বলতে পারে? 5 কে 5টা 1, n কে n খানা 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 কত টাইমস? n টাইমস। এবার খুব ভালো করে দেখো f অফ x প্লাস y ইজ ইকুয়াল টু কত? fx প্লাস fy। ব্যাপারটা ভালো করে বোঝো, f অফ x প্লাস y ইজ ইকুয়াল টু fx প্লাস fy। তাহলে কাউকে যদি বলি f অফ 1 প্লাস 1 কত হবে? f1 প্লাস f1। আর কাউকে যদি বলি f অফ 1 প্লাস 1 প্লাস 1 কত হবে? f1 প্লাস f1 আবার প্লাস f1। তাহলে এখানে f অফ 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 n টাইমস, কে বলতে পারে কত হবে? f1 প্লাস f1 প্লাস ডট ডট করে কত টাইমস? n টাইমস। n times. তার মানে n f1। আচ্ছা f1 এর মান হচ্ছে k, তার মানে n k। আচ্ছা n কাকে n ধরেছি? x কে, তাহলে k আর n এর জায়গায় x বসিয়ে দিলাম, তাহলে kx। অতএব fx ইকুয়াল টু kx। কমপ্লিট। কার জন্য? যেখানে x হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। বুঝতে পারলাম? কিন্তু এখানে শুধু পজিটিভের জন্য দেখাতে হবে না, সমস্ত রিয়াল নাম্বার। তাহলে পজিটিভ হয়ে গেল। এবার কেস 2 নেগেটিভ ইন্টিজার ধরি। কেস 2, ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা এটা পজিটিভ হয়ে গেল। fx হচ্ছে kx যখন x পজিটিভ ইন্টিজার। এবার কেস 2 ধরে নি x হচ্ছে নেগেটিভ ইন্টিজার। x যদি নেগেটিভ ইন্টিজার হয় তাহলে x কে কিভাবে ধরবো? একটা নেগেটিভ ইন্টিজারকে কিভাবে ধরবো বলো? মাইনাস n, যেখানে n হচ্ছে পজিটিভ ইন্টিজার, তাই না? নেগেটিভ ইন্টিজারকে ধরা মানে মাইনাস পজিটিভ ইন্টিজার। আচ্ছা fx, x এর মান মাইনাস n, f অফ মাইনাস n বলো 2 থেকে, এই যে 2, f অফ a মাইনাস x কত হয়? মাইনাস fx। তাহলে f অফ মাইনাস x যদি মাইনাস fx হয় তাহলে f অফ মাইনাস n কত হবে? মাইনাস fn। Minus fn. আচ্ছা fn, n হচ্ছে পজিটিভ ইন্টিজার, তো পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে অলরেডি আমরা শিখে গেছি fn কত হবে। n যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে fn কত হয়? kn। তাহলে মাইনাস n যেহেতু পজিটিভ ইন্টিজার, এটা kn। k কমন নিলাম, মাইনাস n আলাদা করলাম, k মাইনাস n মানে x। অতএব fx ইকুয়াল টু kx। খুব সোজা। কার জন্য? যেখানে x ইজ এ নেগেটিভ ইন্টিজার। আচ্ছা পজিটিভ ইন্টিজার হয়ে গেল, নেগেটিভ ইন্টিজার হয়ে গেল, জিরো হয়ে গেছে। এই যে ধরো জিরো, এই যে জিরো দেখো, k ইন্টু জিরো, তার মধ্যে জিরোই। তাহলে f0 ইজ ইকুয়াল টু k ইন্টু জিরো, তার মানে গোটা ইন্টিজারের জন্য হয়ে গেল। অলসো অ্যাজ f0 ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ k ইন্টু জিরো। তাহলে আমরা বলতে পারি fx ইকুয়াল টু kx ফর অল x যদি জেডে থাকে, ইন্টিজারে হয়। কিন্তু এখনো ইন্টিজার দেখালে হবে না, কোশ্চিনে কিন্তু দিয়ে দিয়েছে যে রিয়াল নাম্বার। তাহলে ইন্টিজার হলো, রিয়াল নাম্বার হতে গেলে কেস 3 কি বাদ আছে বলো এখন? ধরে নি x হচ্ছে বি এর রেশনাল নাম্বার। বলো রেশনাল নাম্বারকে আমরা কিভাবে ধরি? P by q. কারেক্ট। এরকম p বাই কিউ বা m বাই n যাই হচ্ছে, যেখানে কিউটা নন জিরো আর p আর কিউ, p জেডে আছে আর কিউ জেড প্লাসে আছে, তাহলে নন জিরো আর বলার দরকার নেই। জেড প্লাস মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। আরেকটা অনেকে করে এরকম, জিসিডি অফ পি কমা কিউ, এটা বলে 1, ঠিক আছে। পি ও ইন্টিজার, কিউ জেড প্লাসে আছে। দেখো এক্স তাহলে পি বাই কিউ আকারে, এক্স যদি পি বাই কিউ আকারে হয় এফপি, ঠিক আছে। এফপি মানে
পি মানে কত, এই যে পি মানে এখান থেকে দেখো পি মানে হচ্ছে কিউ এক্স, তাহলে বলতে পারি এফ অফ কিউ এক্স মানে এফ পি হবে। পি আর কিউ এক্স সেম। আচ্ছা পি তো ইন্টিজার, পি যদি ইন্টিজার হয় তাহলে এফ পি মানে ইন্টিজার হয়ে গেলে আমরা জেনে গেছি, এক্স যদি ইন্টিজার হয় তাহলে এফ এক্স মানে কে এক্স, তাহলে পি যেহেতু ইন্টিজার তাহলে এফ পি মানে কে পি, और f of qx is equal to kp। আচ্ছা f of qx, q হচ্ছে ইন্টিজার কিন্তু f of qx মানে হচ্ছে f of x plus x plus x plus ডট ডট করে q টাইমস এটার মান kp। আচ্ছা যেটা আমাদের ফর্মুলা সেখান থেকে fx plus ডট ডট করে বেরিয়ে গেল, তাই না? f of x plus y is equal to fx plus fy, তাহলে f of x plus x plus x plus করে fx plus fx plus q টাইমস। কেন কিউ টাইমস করতে পারছি, কারণ কিউটা হচ্ছে ইন্টিজার। কাউকে যদি বলি যে 5 টাইমস, তো বলবে স্যার কোন একটা জিনিসকে 5 টাইমস করা মানে 5 বার, ধরো এ কে 5 টাইমস করা মানে 5 বার। কাউকে যদি বলি 15 টাইমস 15 বার, কাউকে যদি বলি 3 এর 2 টাইমস, পারবে? র্যাশনালে ওইভাবে টাইমস করা যায় না, সেই জন্য যখন র্যাশনাল নিলাম না, এক্সটাকে যখন পি বাই কিউ নিলাম, তখন কিন্তু আমরা এরকম ভাবে অত টাইমস করছি না, কিন্তু যখন কিউ আছে বা পি আছে, কিউ আর পি হচ্ছে ইন্টিজার, তখন আমরা তাকে করতে পারি এত টাইমস। বিশেষ করে পজিটিভ ইন্টিজারকে টাইমস করতে পারি। কিউ হচ্ছে পজিটিভ ইন্টিজার, 5 টাইমস, 3 টাইমস, 2 টাইমস, তাহলে এটা হবে কিউ এফ এক্স, এফ এক্সটা কিউ টাইমস, আর এটা হবে কেপি। তাহলে সেখান থেকে খুব পরিষ্কার এফ এক্স এর মান হবে কেপি বাই কিউ, কে ইন্টু পি বাই কিউ, পি বাই কিউ এর মান হচ্ছে এক্স, এই যে ধরেছিলাম, তাহলে কে এক্স, তাহলে এফ এক্স কত হয়ে গেল, কে এক্স ফর অল এক্স যেখানে র্যাশনাল। লাস্ট আর একটা পার্ট আছে, দেখো র্যাশনালটা বুঝতে পারলে কিনা। আরেকটা পার্ট আছে ইররেশনাল, ধরে দিলাম এক্স হচ্ছে একটা ইররেশনাল, লেট এক্স বি অ্যান ইররেশনাল নাম্বার। তো তোমাদেরকে একটা কোশ্চিন আমি করতে চাই, আমি প্রতি বছরই করি, যে এই যে প্রমাণটা যে আমি শুরু করেছিলাম, তো দেখো প্রমাণটাতে এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াই, সেটা করেই দেখো আমার হয়ে গেল। আমি কোথাও এখনো অবধি এই লাইনটাকে ইউজ করিনি, ফাংশনটা কন্টিনিউয়াস ইউজ করিনি এখনো অবধি। কোথাও ইউজ করেছি ফাংশনটা কন্টিনিউয়াস? কোথাও করিনি। কোথাও দেখো কন্টিনিউটির কোনো কথা বলিনি আমি। এবার ফার্স্ট কন্টিনিউটি ইউজ করতে হবে, না হলে এটা হবে না। তাহলে কন্টিনিউটি এমনি এমনি দিয়ে দেয়নি, তার কারণ আছে। এক্স যদি একটা র্যাশনাল নাম্বার হয়, একটা সিকোয়েন্স কনসিডার করছি, xn, ঠিক আছে, ইন আর, যেটা এক্স এ কনভার্জ করছে, xn এক্স এ কনভার্জ করছে। ভালো করে দেখো, অ্যাজ এফ ইজ কন্টিনিউয়াস, বলে দিয়েছি এফ গোটা আর এ কন্টিনিউয়াস, তাহলে গোটা আর এ কন্টিনিউয়াস মানে এক্স এও কন্টিনিউয়াস হবে, যে এক্সটা হচ্ছে ইররেশনাল পয়েন্ট সেখানেও কন্টিনিউয়াস হবে। বলে দিয়েছি গোটা এফটা হচ্ছে সমস্ত আর এ কন্টিনিউয়াস, এই যে অন আর, তাহলে সব জায়গায় কন্টিনিউয়াস। তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে কি বলতে পারি বলো, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে কি বলতে পারি? xn equal to limit fxn equal to fx। লিমিট এফ এক্স এন ইকুয়াল টু এফ এক্স, ভেরি গুড। এক্স এন যদি এক্স এ কনভার্জ করে, এফ এক্স এ কন্টিনিউয়াস হলে এফ এক্স এন গুলো এফ এক্স এ কনভার্জ করবে, ভেরি গুড, ঠিক বলছো। তাহলে এফ এক্স এন গুলো এফ এক্স এ কনভার্জ করবে। আচ্ছা ভালো কথা, এফ এক্স এন খুব ঠান্ডা মাথায় একটু দেখে নাও। এক্স এন কার সিকোয়েন্স? এক্স এন কে ধরি এ সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বারস। তো তোমাদেরকে একটু বলে দিই যে র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স ইররেশনালে কনভার্জ করতে পারে, সেটা আমি উদাহরণ দিয়ে দিয়েছি। তাহলে র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স হচ্ছে xn, আর xn যদি র্যাশনাল হয় তাহলে fxn গুলো কি হবে, একটু আগে প্রমাণ করে দিয়েছি। র্যাশনাল হলে fx যদি র্যাশনাল হয় তাহলে fx হচ্ছে kx, তাহলে xn যদি র্যাশনাল হয় তাহলে fxn হবে kxn, তাহলে fx ইকুয়াল টু kxn, और k বাইরে বেরিয়ে গেল, লিমিট xn, লিমিট xn মানে এই যে x, তাহলে kx, তাহলে fx কত হয়ে গেল kx, যেখানে x হচ্ছে ইররেশনাল,
ফর অল এক্স, এক্স যেখানে ইররেশনাল। তাহলে রেশনাল হয়ে গেল, ইররেশনাল হয়ে গেল, ইন্টিজার হয়ে গেল, সব হয়ে গেল। অতএব আমরা সমস্ত কেসকে কম্বাইন করে বলতে পারি fx ইকুয়াল টু kx, যত রিয়েল নাম্বার আছে সবার জন্য। প্রুভড। প্রচন্ড ইম্পর্টেন্ট এই এক্সারসাইজটা। দেখো বুঝতে পারলে কিনা। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি একই রকম ভাবে, বইয়ে দেখবে করে দেওয়া আছে, এটা দেখে নিতে পারো। এফ হচ্ছে একটা ফাংশন আর থেকে আর, কন্টিনিউয়াস। আর এফ অফ এক্স প্লাস ওয়াই আগের বার ছিল হচ্ছে এফ এক্স প্লাস এফ ওয়াই, এবার হচ্ছে এফ এক্স ইন্টু এফ ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, এফ এক্স ইন্টু এফ ওয়াই। ঠিক আছে। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে আইদার হয় এফ এক্সটা জিরো হবে সমস্ত এফ এক্স গুলো, বা ফর অল এক্স, বা অর এফ এক্স গুলো এ টু দি পাওয়ার এক্স এই আকারে হবে ফর অল এক্স, যেখানে এ হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার। চেঞ্জ আছে একটু, এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ ওয়াই। ভালো করে দেখো। তাহলে কাউকে যদি বলি যে এক্স এর মান আর ওয়াই এর মান জিরো বসাও, আমি জাস্ট একটা হিন্ট দিচ্ছি, বই করে দেওয়া আছে, বই থেকে দেখে নেবে। এক্স এর মান আর ওয়াই এর মান যদি আমি জিরো বসাই, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এফ এক্স ইন্টু এফ ওয়াই। তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান যদি জিরো বসাই, তাহলে জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো ইন্টু এফ জিরো। তার মানে এফ জিরো ইজ ইকুয়াল টু এফ জিরোর স্কোয়ার। সেখান থেকে এফ জিরো কেটে দেওয়া যাবে না, এফ জিরো কমন নেব, তাহলে এফ জিরোর স্কোয়ার, ব্যাপারটা দেখো একদিকে নিয়ে চলে আসি, আর মাইনাস এফ জিরো ইকুয়াল টু জিরো। এখান থেকে একটা এফ জিরো কমন নিই, তাহলে এফ জিরো যদি কমন নিই, তাহলে এফ জিরো মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে দুটো পসিবিলিটি, এক হচ্ছে এফ জিরোটা জিরো, আরেকটা পসিবিলিটি হচ্ছে এফ জিরো হচ্ছে ওয়ান। তাহলে এফ জিরো যদি জিরো হয়ে যায়, তাহলে সেখান থেকে দেখাবো এফ এক্সটা জিরো। কি করে দেখাবো? এফ জিরো যদি জিরো হয়ে যায়, তাহলে এফ এক্স কি হবে? এফ এক্স কে এইভাবে লেখা যায়, এফ অফ জিরো প্লাস এক্স বা এক্স প্লাস জিরো। আচ্ছা, এবার এটা অনুসারে এফ অফ এক্স প্লাস ওয়াই মানে এফ এক্স ইন্টু এফ জিরো। এফ এক্স, এফ জিরো মানে আমরা জেনে গেছি জিরো, তাহলে আলটিমেটলি এফ এক্স গুলো জিরো। এটা এক নম্বর কেস, কেস ওয়ান। আর আরেকটা হচ্ছে এফ জিরো যদি ওয়ান হয়, এটা হচ্ছে এফ জিরো জিরো হলে, আর এফ জিরো ওয়ান হলে তখন তোমাদেরকে দেখাতে হবে এফ এক্সটা এ টু দি পাওয়ার এক্স হচ্ছে, আগের মতো করে। ঠিক আছে, সিমিলার অ্যাজ প্রিভিয়াস, আগেরটার মতো। বই থেকে সুন্দরভাবে এটা দেখে নিবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো, কাউকে যদি বলি একটা ফাংশন নিচ্ছি, ফাংশনটা হচ্ছে পলিনোমিয়াল। ভালো করে দেখো, পলিনোমিয়াল, পলিনোমিয়াল ফাংশন জানো কিরকম হয়? পলিনোমিয়াল ফাংশন জানো? ধরো n এর ডিগ্রি পলিনোমিয়াল, n ডিগ্রি, তাহলে a0 xn, a1 xn minus 1, a2 xn minus 2 ডট ডট করে চলতে থাকবে। কেউ বলতে পারবে এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়? পলিনোমিয়াল, এই ফাংশনটা কি কন্টিনিউয়াস হয়? এই পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে, এটা কি কন্টিনিউয়াস হবে? ইজ অলওয়েজ কন্টিনিউয়াস, সব সময় কন্টিনিউয়াস একটা পলিনোমিয়াল। কেন? কারণ an কনস্ট্যান্ট কন্টিনিউয়াস, x টু দি পাওয়ার n এগুলো সব কন্টিনিউয়াস, x টু দি পাওয়ার n মাইনাস 1 কন্টিনিউয়াস, n মাইনাস 2 কন্টিনিউয়াস, x স্কয়ার কন্টিনিউয়াস, x কন্টিনিউয়াস ভাবে চলতে থাকবে। তার সাথে স্কেলার গুণ করছি, আমরা শিখে গেছি তো, দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগফল কন্টিনিউয়াস হয়, তার সাথে স্কেলার গুণ করলে কন্টিনিউয়াস হয়, একাধিক কন্টিনিউয়াস ফাংশনের যোগ করে সেটাও কন্টিনিউয়াস। তাহলে একটা পলিনোমিয়াল ফাংশন সব সময় কন্টিনিউয়াস, মাথায় রাখতে হবে। ধরো কাউকে বললাম ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন মানে ধরো কাউকে বললাম যে এফ এক্সটা হচ্ছে সাইন এক্স। জানো সাইন এক্স কন্টিনিউয়াস হয় কি হয় না?
sin x ফাংশন কন্টিনিউয়াস হয়? হ্যাঁ কন্টিনিউয়াস। সব জায়গায় ছবি একই, এটা 0, sin x ফাংশন কি হয় 0 তে 0, তারপরে 1, তারপরে আবার -1, 0 -1 আবার এভাবে চলে, 2π পিরিয়ডিক, তাই না? 2π করে পিরিয়ডিক। এখানে যা হবে এই অবধি আবার সেম জিনিস হবে, এটা 0 এটা 2π, আবার সেম জিনিস 2π পর পিরিয়ডিক, মানে 2π পর পর রিপিট করবে, পিরিয়ড করছে মানে 2π। এটা ধরো একটা ফাংশন আছে 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 গেল 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 2π হলো, আবার একই জিনিস, এটাকে বলে পিরিয়ড। যাই হোক, এটা ছবিটা আমি এরকম গোল করে আঁকলাম, কিন্তু একই জিনিস। বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস? তো তোমাদের কাজ হচ্ছে অ্যানালিটিক্যালি প্রমাণ করতে হবে, অ্যানালিটিক্যালি মানে এপসাইলন ডেল্টা দিয়ে প্রুভ দ্যাট f is continuous, ঠিক আছে, at c। অ্যানালিটিক্যালি মানে একটা এপসাইলন চুজ করবে, তার জন্য একটা ডেল্টা খুঁজতে হবে যাতে করে fx মাইনাস fc তার মড, fx মানে sin x, fc মানে sin c। তো তোমরা জানো sin of c minus d, এটার ফর্মুলা জানা আছে, কি হয় 2 cos, মনে আছে এগুলো ফর্মুলা, x plus c by 2 into sin x minus c by 2। যাই হোক 2 বেরিয়ে যাবে, এটা হবে cos of mod of x minus c by 2, আর এটা হবে sin of x minus c by 2। cos সবসময় less than equal to 1 আর sin x সবসময় less than equal to x, mod of sin x। তাহলে এটা হয়ে যাবে less than equal to 2 into mod of x minus c by 2, কেটে যাবে, এটা হয়ে যাবে mod of x minus c। এটা যদি ডেল্টা হয়ে যায়, ডেল্টা আর এপসাইলন হয়ে গেলে সমান। যাই হোক, এটা তোমরা আমি একটু বলে দিলাম, বাড়িতে ভালো করে দেখবে। তাহলে আজকে এই অবধি থাক কন্টিনিউটি, নেক্সট দিন আমরা আরো এক্সট্রা জিনিস পড়াবো, ঠিক আছে?